প্রথম বিবাহবার্ষিকীতে নিজের স্বামীকে আজ নিজের হাতে সাজিয়ে গুছিয়ে অন্য একটা মেয়ের সাথে ফুলসজ্জার খাটে রেখে আসলো নুহা। নুহা কালেই জানতে পেরেছিল নুহা মা হতে চলেছে। এত বড় একটা খুশির সংবাদ সবাইকে জানানোর আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল। সবাই বেরিয়ে যাওয়ার পর ভিতর থেকে দরজা আটকে দিতেই নুহা দরজার পিঠ ঠেকিয়ে বসে হাঁটুতে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেও লাগলো। ওর কানে নিহানের বলা কথাগুলো বাজছে, এ বাচ্চা আমার না, আজকে এই বাচ্চা নষ্ট করে দিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। আমি চাই না তোমার কালো ছায়া আমাদের জীবনে পড়ুক। নুহাকে আজ পৃথিবীর সব থেকে বড় অসহায় ব্যক্তি মনে হচ্ছে। কান্নার মাঝে কারো কাঁধে হাত রাখার স্পর্শ পেয়ে হকচকিয়ে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই স্মৃতিতে চোখে পড়ল নুহার। স্মৃতিকে দেখে ওকে জাপটে ধরে কান্না করে উঠল নুহা। নুহার কান্না দেখে স্মৃতি আজ বাকরুদ্ধ। ও কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দিবে ও নুহাকে? কান্না জড়ানো কণ্ঠে স্মৃতি সান্ত্বনা ভঙ্গিতে নুহার মাথায় হাত রেখে বলল, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একটা বারও ভেবে দেখলি না কেন? কিসের জন্য এত বড় একটা ডিসিশন নিলি তুই? কেন নিজেকে সমাজের সবার চোখে এতটা নিচে নামিয়ে দিলি? আর কেনই বা এখন চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখে কষ্ট পাচ্ছিস? এসবের কারণ কি নুহা? নুহা কান্না থামিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন ওকে ধাক্কা মারতে নুহা কয়েক হাত পিছনে ছিটকে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় নুহা আর স্মৃতি দুজনই অবাক হয়ে পাশে তাকাতেই সিনথিয়া বেগম রাগের চেহারাটা চোখে পড়ল। সিনথিয়া বেগম মানে নুহার শাশুড়ি। নুহাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোর মতো একটা নোংরা মেয়ে এখনও আমার বাড়িতে আছে কোন সাহসে? তোর মতো অলক্ষণ মেয়েকে আর এক মিনিটও আমি আমার বাড়িতে রাখবো না। বলেই তৎক্ষণাৎ নুহার হাত চেপে ধরে টানতে টানতে নিচে নেমে আসলো সিনথিয়া বেগম। নুহা কোনো টু শব্দ না করে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। স্মৃতি ওর মায়ের পিছনে এগিয়ে যেতে যেতে ওর মাকে বাধা দিচ্ছে, কিন্তু সিনথিয়া বেগম স্মৃতির কোনো কথায় কান না দিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা মেরে নুহাকে বাহিরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আজ থেকে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো দারোয়ান ডেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমি একটা মিনিটও ভাববো না। বলে নুহার মুখের সামনে দরজাটা সজোরে বন্ধ করে দিল সিনথিয়া বেগম। স্মৃতি সের সামনে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। দরজা আটকে দিতেই নুহা দৌড়ে বাড়ির বাহিরে বেরিয়ে চলে গেল। নানা রকম ফুল দিয়ে সাজানো বিছানায় লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে ত্রিদা। ওর ঠিক সামনেই ড্রেসিং টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রায়হান। অশ্রুসিক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। এই রুমে যে রায়মান ব্যতীত অন্য একটা মেয়ে আছে সেদিকে যেন ওর কোনো ধ্যান নেই। ত্রিদা অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে গোমটা তুলে খাট থেকে নেমে এসে রায়মানকে পিছন থেকে জড়িয়ে ধরতেই রায়মানের হুঁশ ফিরে আসলো। ত্রিদা রায়মানের পিঠে মাথা রেখে নরম কণ্ঠে বলে উঠল, উফ, আমি ভাবতেও পারছি না দ্য গ্রেট সিঙ্গার রায়মান খান নিহান আজ আমার বর। শেষমেশ আমার স্বপ্নটাই সত্যি হলো। আমি আমার কল্পপুরুষকে নিজের করে পেলাম। জানো রায়মান, আজ আমার একটা বাংলা গান মনে পড়ছে, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। বলে ত্রিদা রায়মানকে ছেড়ে হাহা করে হেসে উঠল। দু হাত মিলে চারদিকে ঘুরতে ঘুরতে ত্রিদা হাহা করে হাসছে। ওর হাসির শব্দ পুরো খানবাড়ির আনাচে কানাচে বাজছে। ত্রিদা আবারও রায়মানের সামনে এসে রায়মানের হাত ধরতে রায়মান গুড়ের সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ত্রিদার গালে। ত্রিদা গাল চেপে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস আমি তোকে বাধ্য হয়ে বিয়ে করেছি বলে আমি তোরে হয়ে যাব? দুঃস্বপ্ন দেখছিস তুই। রায়মানের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও রায়মান তোর হবে না। বলে ত্রিদাকে ছিটকে ফেলে দিল রায়মান। রাগেও শরীর কাঁপছে, সব কিছু ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে শান্ত করতে রায়মান বেলকুনিতে গিয়ে দরজা আটকে দিল। ওর দম বন্ধ হয়ে আসছে। রায়মান আজ নিরুপায়, না পারছে সত্যিটা সবাইকে বলতে, আর না পারছে এসব কিছু মেনে নিতে। নিজেকে এক মুহূর্তে রাস্তার একটা ক্ষুধার্ত পথ শিশুর চেয়ে বড় অসহায় মনে হচ্ছে ওর। এসব কিছু থেকে ও কী করে বের হবে? রায়মান বেলকুনিতে চলে যেতেই ত্রিদার রাগে ওর হাতের সামনে মোবাইলটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারতে ড্রেসিং টেবিলের আয়নাটা চূর্ণ বিছন্ন হয়ে চারদিকে ছড়িয়ে গেল। ত্রিদার আগেও শরীর থেকে গহনাগুলো খুলে চারদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। রাগ কমাতে একটা কাঁচের টুকরো নিয়ে নিজের হাতে এলোপাথাড়ে আঘাত করতে করতে বলতে লাগলো, আমি কিছুতেই তোমাকে শান্তিতে বাঁচতে দিব না নুহা, কিছুতেই না। তোমার জন্য আজ আমি সব পেয়েও কিছুই পেলাম না, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি চিরদিনের জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দিব খুব শীঘ্রই। এ কথা বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ল ত্রিদা। তুমিও জানতে মা, নুহা কতটা নিষ্পাপ মেয়ে।
তাহলে কেন ওকে এভাবে কষ্ট দিলে মা? তুমি নিজেও জানতে নুহা নিজের ইচ্ছে এসব কিছুই করেনি। সবটা জেনেও কেন ওকে কুকুরের মতো বাড়িটা থেকে তাড়িয়ে দিলে মা? স্মৃতির করা প্রশ্নের উত্তরে সিনথিয়া বেগম স্মৃতির অগসরে চোখের পানিটুকু দুহাতে মুছে নিয়ে শক্ত গলায় বলে উঠল, যা করেছি আমি বেশ করেছি। যে মেয়ে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে একবারে বাসর করার জন্য রেখে আসতে পারে, সে মেয়ের আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি কালে ওরা নিহানের ডিভোর্সের ব্যবস্থা করব। এ বাড়িতে আমার ডিসিশনই শেষ ডিসিশন, সেটা তুমি জানো স্মৃতি। তাই আমি আশা করব এরপর যেন এই বিষয়ে তোমার মুখ থেকে একটা শব্দ আর না বের হয়। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাও। মায়ের উপর কথা বলার সাহস স্মৃতির নেই, তাই তো নীরবে মায়ের রুম ত্যাগ করলো স্মৃতি। স্মৃতি চলে যেতে সিনথিয়া বেগম দরজা আটকে নিঃশব্দে কান্না করে উঠল। এছাড়া আমার হাতে যে অন্য কোনো উপায় ছিল না মা, আমাকে তুই ক্ষমা করে দিস। রাতের নিস্তব্ধ রাস্তায় গুটি কয়েক গাড়ি ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। চারদিকে হাতে গোনা কয়েকটা চায়ের দোকান ছাড়া প্রায় সব দোকানের ওই আলো নিভে গেছে। নুহা খালি পায়ে অশ্রুবর্তী চোখে এগিয়ে যাচ্ছে অজানা একটা গন্তব্যে। ওর কানে বারবার নিহানের বলা একটা শব্দই বাসছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি ত্রিদাকে ভালোবাসি। এই সন্তান আমি মানি না, এই সন্তানের বাবা আমি নই। নুহা আর রহমানের লাভ মেরেছিল। কাল ওদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, আর কালই নুহা ওর বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারির সব থেকে বড় গিফটটা পেয়ে গেছে। নুহা এখনও বিশ্বাস করতে পারছে না রাইমান ওকে ঠকিয়েছে, কিন্তু নিজের চোখে মানুষ কি করে অবিশ্বাস করে আর ভাবতে পারছে না নুহা। হাঁটু ভেঙে রাস্তার মাঝে বসে পাগলের মতো গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে লাগলো। কি দোষ ছিল আমার নিহান? কেন এভাবে আমায় ঠকালে? তুমি তো কাল আমাকে বলে গিয়েছিলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তুমি আমাকে সারপ্রাইজ দিবে। এই ছিল তোমার সারপ্রাইজ? বলে নুহা আবারও কান্নায় ভেঙে পড়ল। কান্নার মাঝে নুহার পেটে হাত লাগতেই ওর বাচ্চার কথা মনে পড়ে গেল নুহার। নুহা পেটে হাত দিয়ে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছে। তুমি বাবা হতে চলেছ নিহান। আমি আমাদের বাচ্চাকে কি পরিচয়ে বড় করব নিহান? ও তো বড় হয়ে ওর বাবার কথা জিজ্ঞেস করবে, তখন আমি কি উত্তর দিব? বলবো যে ওর বাবা একজন একটা প্রতারক, ওর মাকে ঠকিয়েছে। না নিহান, আমি পারবো না তোমাকে সবার সামনে ছোট করতে। কেন করলে এমন? যদি বাচ্চাটাকে নষ্ট করে ফেলার বিন্দু চেষ্টা করো, তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না। সারা রাত ঘুম হয়নি নুহার। কাল রাতে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে এসে নিজের রুমেই ছিল। মা বাবা হাজারটা প্রশ্ন করলো, নুহা একটার উত্তর দেয়নি। বাসায় ফিরেই নিজের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছিল। সকাল হতেই নামাজ আদায় করে নুহা বেলকুনিতে বসেছিল। তখনই ফোনের স্ক্রিনে আননোন নাম্বার থেকে উপরোক্ত মেসেজটা ভেসে উঠল। নুহা মেসেজটার দিকে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। এই মেসেজটা কে দিতে পারে নুহার জানা নেই। হঠাৎ করে নুহা আনমনে বলে উঠল, নিহান দেয়নি তো? বলি চুপ করে গেল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, যে নিজের সন্তানকে নষ্ট করে ফেলতে বলেছে, সে নিজের সন্তানকে অস্বীকার করেছে। তার কাছ থেকে এই মেসেজ আশা করাটা দিবারাত্রির স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। কথাটা বলতে নুহার চোখের কোণে পানি জমে গেল। নুহা দু হাতে পানিটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেটের উপর হাত রেখে বলল, আমার গর্বে যে আছে সে শুধুমাত্র আমার সন্তান। তোর উপর আর কারো অধিকার নেই পুষ্কুসোনা। তুই শুধুমাত্র আমার অংশ, আমার প্রাণ। যারা তোকে অস্বীকার করেছে, তোর মাকে ঠকিয়েছে, তাদের ছায়াও তোর উপর পড়তে দিব না আমি। আর রইল আমাকে ঠকানো শাস্তি, সেটা না হয় আমি উপরওয়ালার হাতেই ছেড়ে দিলাম। বলে মেসেজটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ফোনটাকে রেখে বাহিরে চলে গেল। নিহান ওয়াশরুম থেকে বের হতে দেখলো ত্রিদা সোফার উপরে বসে আছে। ত্রিদাকে দেখে নিহানের মাথা অটোমেটিকই গরম হয়ে যায়। এই মুহূর্তে নিহানের হাতে কোনো রাস্তা নেই, তাই নিজেকে কন্ট্রোল করে তোয়ালেটা ছুঁড়ে মারতেই সেটা ত্রিদার মুখের উপর গিয়ে পড়ল। ত্রিদা রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল। নিহান শার্টটা গায়ে দিয়ে বোতাম লাগানোর জন্য হাত দিয়ে ত্রিদা এসে ওর হাতটা ধরে ফেলল। নিহান ঠোঁটের ওপর আঙ্গুল রাখতেই নিহান হাতটা সরিয়ে দিতে ত্রিদা নিহানকে চাপড়ে ধরে বলে উঠল, কেন দূরে সরিয়ে দিচ্ছ? কি হয় একবার আমাকে কাছে টেনে নিলে? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি কেন বোঝো না? কেন বোঝো না তুমি? ত্রিদার কথা শুনে নিহানের শরীর জ্বলে যাচ্ছে। শীতল রক্তগুলো যেন মুহূর্তে টকবক করে উঠল। চোখ দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। নিহান ত্রিদাকে ধাক্কা দিতে ত্রিদা খানিকটা পিছিয়ে গেল। নিহান কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ত্রিদা ওর হাতটা ধরে ফেলল। তারপর বাঁকা হেসে বলে উঠল, কি ভেবেছ গ্রেট সিঙ্গার? তুমি আমাকে সরিয়ে দিবে আর আমি সরে যাব? বলে শব্দ করে হাসল ত্রিদা।
তারপর শান্ত স্বরে বলল, নো ম্যান নো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। তোমার এই নাম খ্যাতি সব আমি চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারি। তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তানের জীবন মরণ আমার হাতে। ত্রিদার কথা শুনে নিহান দাঁতে দাঁত চেপে বলল, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে তোমার এই শরীরের একটা অংশ আস্ত থাকবে না। খুব শীঘ্রই তোমার সব খেলা শেষ আমি করব, মাইন্ড ইট। বলে নিহান বেরিয়ে গেল। নিহান বেরিয়ে যেতে ত্রিদা হা হা করে হেসে উঠল। তারপর নিজেই নিজেকে বলতে লাগলো, ত্রিদা এতটাও কাঁচা খেলোয়াড় নয় নিহান। তোমার জীবনে খুব শীঘ্রই কি ঝড় আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। বলে একটা রহস্যময় হাসি দিয়ে উঠল ত্রিদা। নিহান সিঁড়ি দিয়ে নিচে নেমে বাহিরে বেরিয়ে যাওয়ার জন্য পা দিতেই সিনথিয়া বেগম পিছন থেকে ডেকে উঠল। সিনথিয়া বেগমের ডাক শুনে নিহান দাঁড়িয়ে গেল। না, মায়ের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। কোন মুখে তাকাবেও। নিহান পিছন ফিরতেই বলে উঠল, আমার কনসার্ট আছে আজ সন্ধ্যায়, অনেক দূরের পথ, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আসছি। সিনথিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি যখন তোমাকে ডেকেছি তখন বিনা কারণে ডাকিনি, সেটা তুমি বোধহয় জানো নিহান। তোমার মা অযথা সময় নষ্ট করে না। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান শান্ত কণ্ঠে বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। সিনথিয়া বেগম নিহানের সামনে এগিয়ে গিয়ে নিহানের সামনে একটা সাদা কাগজ ধরে বলে উঠল, এটা একটা সিগনেচার করে দাও। নিহান ব্রুযুগল কুচকে খানিকটা উঁচু গলায় জবাব দিল, এটা কিসের ব্যাপার? সিনথিয়া বেগম নিহানের হাতে পেপারটা দড়িয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে উঠল, এটা তোমার আর নুহার ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার শব্দটা শুনতে নিহান মুহূর্তে চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকালো। ওর মাথায় যেন বাস ভেঙে পড়ল। নুহাকে ডিভোর্স দেওয়া ওর পক্ষে অসম্ভব, ইম্পসিবল। কি বলছো তুমি মা? আমি নুহাকে ডিভোর্স কেন দেব? নিহান চেঁচিয়ে কথাটা বলে উঠতেই সিনথিয়া বেগম বলল, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে করেছ, আর আমি একজন আইনের লোক হয়ে সেটা কি করে মেনে নিব বলো তো? আমি যে ডিসিশন নেই সে ডিসিশনেই এ বাড়িতে শেষ ডিসিশন। আই হোপ তুমি সেটা জানো নিহান। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান চলচল চোখে ওর মায়ের দিকে তাকাতেই ওর মায়ের শক্ত চেহারাটা দেখতে পেল। সিনথিয়া বেগম উকিল হিসাবে যেমন কঠিন, একজন মানুষ হিসাবে তার থেকেও বেশি কঠিন। নিহানের কথা বলার সাহস নেই। নিহান কী করে ওর মাকে বোঝাবে যে ও একটা রহস্যের জালে আটকে আছে। নিহান ওর মাকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। সিনথিয়া বেগম নিহানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমি স্বার্থপর। নিজের মেয়েকে বাঁচানোর জন্য আজ আমি বড় স্বার্থপর। নিহান জোরে গাড়ি চালাচ্ছে। ওর চোখের সামনে নুহার অসহায় মুখটা বারবারই বেশি উঠছে। নিহান অশ্রুসিক্ত চোখে আনমনেই বলল, যেদিন কুয়াশায় ঘেরায় আধার কাটিয়ে আলো ফুটবে চারপাশে, সেদিন সব রহস্যের জাল বিদ করে, সব আলো ছায়ায় বিনাশ ঘটিয়ে আমরা আবার এক হব। নিহান গাড়িটা একটা বড় পুরনো দালানের নিচে এনে থামালো। দালানটা শ্যাওলা দিয়ে আবৃত। নিহান গাড়ি থেকে বেরিয়ে সানগ্লাসটা চোখে পড়ে নিল। সাদা শার্ট ইন করে পরা, আর চুলগুলো এলোমেলোভাবে কপালে চড়ানো। নিহান চারপাশে একবার চোখ বুলিয়ে দিয়ে দালানের ভিতর ঢুকে পড়ল। ভিতরে ঢুকতে নিহানের বন্ধু ইমন নিহানের সামনে এগিয়ে এসে বলতে লাগলো, বিগ মিস্টেক হয়ে গেছে মামা। এই ত্রিদা মেয়েটা অনেক চালাক, আমাদের সব কথা কী করে যেন জেনে গেল। ইমনের কথা শুনে নিহান জোরেই বলে উঠল, হোয়াট? জেনে গেছে মানে? আমি তো শুধু তোকে বলেছিলাম কথাটা, তাহলেও জানলো কি করে? ইমন কপালে স্লাইড করতে করতে বলল, ডোন্ট নো, তোর উপর ওর নজর নেই তো? আমি কি বোঝাতে চাচ্ছি তুই কি বুঝতে পারছিস? নিহান ইমনের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে দেওয়ালে ঘুষি মেরে বলে উঠল, ড্যাম ইট, আমি এতটা বোকা কী করে হলাম? এই ব্যাপারটা একবারও তো আমার মাথায় আসেনি কেন? নিজের স্বামীর সাথে দ্বিতীয় কোনো মেয়েকে সহ্য করা পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আর সেখানে নুহা নিজের হাতে নিজের স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছে। এই যন্ত্রণা বোধ হয় বাসায় প্রকাশ করার মতো না। নুহা রাস্তা দিয়ে দৃঢ় পায়ে হাঁটছে, আর কালকের দৃশ্যগুলো চোখের সামনে বাড়ছে। নুহার হাতে একটা প্যাকেট জাতীয় কিছু রয়েছে। সন্ধ্যায় রাস্তায় শুনশান করে গাড়িগুলো নুহাকে ক্রস করে যাচ্ছে। হঠাৎ করে নুহার চোখে লাইটের আলো পড়তে নুহা হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলো নিভে যেতে নুহার চোখে থেকে হাত সরিয়ে দেখলো একটা সাদা রঙের গাড়ি এসে ওর সামনে থামলো। নুহা গাড়িটাকে সাইড কাটিয়ে কয়েক পা হাঁটতেই পিছন থেকে কেউ একজন বরফি বলে ডেকে উঠতে নুহা থেমে গেল। বরফি নামটা শুধু একজনই ডাকত, কিন্তু সে তো এই মুহূর্তে শহরে নেই। তাহলে কে ডাকতে পারে? নুহা পিছন ফিরতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতেই ঠোঁটের কোনো হাসি ফুটল। নিজের বেস্ট ফ্রেন্ড দুঃসময়ে কেউ পাশে পেতে চাইবে।
নুহা হাসি মুখে বলল, সন্দেশ তুই? তুই কবে? নুহাকে দেখে আবরার একগাল হাসে বলল, আমি তোকে সারপ্রাইজ দিতে তোদের বাসায় যাচ্ছিলাম। নুহা হেসে আবরারের সামনে এসে আবরারের পিঠে একটা থাপ্পড় মেরে মুখ গোমড়া করে বলে উঠল, তুই দেশে ফিরলি আর আমাকে একটাবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? একদম কথা বলবি না তুই আমার সাথে, বলে নুহা মুখ গোমড়া করে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। আবরার একটু হেসে কান ধরে ইনোসেন্ট ফেস করে বলে উঠল, সরি মাই বরফি, কিন্তু আমার দোষ নেই। তোকে গত কয়েকদিন অনেক ফোন দিয়েছি আমি, তুই তো রেসপন্সই করিসনি। আবরারের কথা শুনে নুহার মুখটা চুপসে গেল। গত কয়েকদিন ওর ফোন ধরার মতো পরিস্থিতি ছিল না। নুহা আবরারকে কিছু বলতে না দিয়ে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, মিস্টার সন্দেশ, এখন নিজের দোষ আড়াল করতে আমার উপর দোষ চাপানো হচ্ছে? খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি, বলে নুহা কোমরে হাত দিয়ে আবরারের দিকে রাগে দৃষ্টিতে তাকাতে আবরার মুখ টিপে টিপে হেসে বলল, একদম বরফির মতোই লাগছে তোকে, বলে চোখ টিপ মারতে নুহা আর আবরার দুজনেই শব্দ করে হেসে উঠল। আজ 2 দিন পর নুহার মুখে হাসি ফুটেছে। নুহা হাসাচ্ছে আর আবরার নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, খুব শীঘ্রই তুই তোর এই মিষ্টি হাসিটা ফিরে পাবি। রাতে নিহান বাড়ি ফিরে নিজের রুমে আসতে ত্রিদাকে সোফায় পায়ের ওপর পা তুলে বসে ফোনে কারোর সাথে কথা বলতে দেখেছে। নিহানকে দেখে ত্রিদা থেমে গেল। নিহান একবার ত্রিদার দিকে চোখ দিয়ে সোজা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ত্রিদা পিছন থেকে বলে উঠল, তুমি আজকে যে কাজটা করলে সেটার জন্য তোমাকে প্রস্তাতে হবে নিহান। আমি চাইলে কিন্তু এক্ষুনি তোমার। ত্রিদার কথা শুনে নিহান রক্তচক্ষু দিয়ে ত্রিদার দিকে তাকিয়ে বলে উঠল, আলিশার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে কি হবে তুমি ভাবতেও পারছো না, বলে নিহান ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিহান পানি ছেড়ে দিয়ে কয়েকবার মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই নিহানের চোখের পানি গড়িয়ে পড়ল। নিহানের চোখগুলো ফুলে লাল হয়ে আছে, ছেলেটার চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে। নিহান আয়নার দিকে তাকিয়ে দুহাত মুঠোয় বন্দি করে রাগে ফেস করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শীঘ্রই তোমার খেলা শেষ করবো আমি ত্রিদা, আর সেদিন তোমার অবস্থায় কি হবে তুমি ভাবতেও পারছো না। নিহানের রাগে শরীর যেন কাঁপছে। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ত্রিদা রুমে নেই। নিহান ওর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। নুহাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবি, নুহার যেন কোনো ক্ষতি না হয়। আর যে কাজটা করার জন্য তোকে নুহাদের বাসায় পাঠালাম সেই কাজটা কি হয়েছে? ফোনের অপস্পাশ থেকে কেউ উপরোক্ত কথাগুলো বলতেই আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, আমি নুহার রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু বলে আবার আবরার থামতে ওপাশ থেকে কেউ রাগী কণ্ঠে বলে উঠল, আমার অর্ধেক কথা একদমই পছন্দ নয় আবরার, সেটা তুইও জানিস, সো কথাটা শেষ কর। আবরার কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, নুহার রুমের ক্যামেরাটা লাগানোর আগে পুরো রুমটা খুঁজে দেখার সময় অন্য একটা ক্যামেরা পাই। মনে হয় এই ক্যামেরাটা অনেক দিন ধরে ওর রুমে লাগানো ছিল। আবরারের কথা শুনে ওপাশের লোকটা চিন্তিত স্বরে বলে উঠল, অন্য একটা ক্যামেরা? নুহার রুমে অন্য ক্যামেরা কি করে আসবে, আর কেই বা লাগাতে পারে? আবরার ভাবলেশহীনভাবে জবাব দিল, কে আর করবে, যে এইসব কিছু সে ছাড়া আর কে বা আছে এগুলো করার। আবরারের কথা শুনে এপাশ থেকে কোনো শব্দ আসলো না। আবরার শব্দ না পেয়ে ফোনটা কেটে দিল। আবরারের মুখে আজও হাসি নেই। নিজের ভালোবাসার মানুষটা নিখোঁজ থাকলে বোধহয় কোনো মানুষের মুখেই হাসি থাকবে না। আলিশের কথা মনে উঠতেই আবরার খাটের উপর স্টান হয়ে শুয়ে পড়তেই ওর চোখে দুপাশ দিয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়ল। আলিশার জ্ঞান ফিরতেই আলিশা চারদিকে একবার চোখ বোলাতেই দেখল বড় একটা রুমের একটা পাশে দুজন মেয়ে গার্ড চেয়ারের সাথে হেলান দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুহূর্তে আলিশা সব মনে পড়ে গেল। আলিশা 2 দিন যাবৎ এখানে বন্দি, খাওয়ার সময় খাবার পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু এই রুম থেকে বের হওয়ার কোনো রাস্তা আলিশার জানা নেই। আলিশা আস্তে করে নেমে পা টিপে টিপে জানালার কাছে গিয়ে উকি দিতেই বাহিরে অন্ধকার চোখে পড়ল। এত অন্ধকার দেখে আলিশা ভয় পেয়ে জানালাটা শব্দ করে বন্ধ করতেই গার্ড দুটো জেগে গেল। ওরা দুজনে ধড়পড়িয়ে উঠে দেখে আলিশা জানালার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। গার্ডদের মধ্যে একজন এসে বলতে লাগলো, পালানোর চেষ্টা করলে কি হবে জানো তো? গার্ডের কথা শুনে আলিশা অশ্রুসিক্ত চোখে গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, কেন কেন আটকে রেখেছেন আমাকে? আমি কি করেছি? আমাকে প্লিজ ছেড়ে দেন, আমি তো বাড়ি যাব। আমার বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে, আমার ভাইয়া আমাকে পাগলের মতো খুঁজছে, প্লিজ আমাকে যেতে দিন প্লিজ, বলে আলিশা কান্না করে উঠল। আলিশার কান্না দেখে গার্ড জোরে ধমক দিয়ে বলে উঠল,
এই মেয়ে চুপ, একদম চুপ। টেবিলের উপর খাবার রাখা আছে, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো, রাতের বেলা ডিস্টার্ব করো না তো। বলে মেয়েটা আবারও গিয়ে নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে নিল। আলিশা জানালার পর্দাটা খামচে ধরে বসে রইল। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল আলিশা। সিনথিয়া বেগম আর ত্রিদা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগম রাগী গলায় ত্রিদার দিকে প্রশ্নে ছড়ে দিল, আমার মেয়ে কোথায় ত্রিদা? তোমার কথা মতো আমি নুহাকে এই বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। নিহান আর নুহার ডিভোর্সের ব্যবস্থা করেছি। যেহেতু নুহার প্রেগনেন্ট, সেহেতু ওদের ডিভোর্স হবে না এখন। তোমার সব কথা মেনেছি, আইনের লোক হওয়া সত্ত্বেও আইন ভেঙেছি। তোমার কাছে হাত জোর করছি, প্লিজ আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও প্লিজ। আমার মেয়েটাকে এভাবে বেঁধে রেখেছো কেন? তুমি তো বলেছিলে ও ভালো আছে, ওর গায়ে কোনো আসর লাগবে না, তাহলে ওর এই অবস্থা কেন? উত্তর দাও দিদা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এক থাপ্পড়ে তোমার গালের সব কয়টা দাঁত আমি ফেলে দিব। বলে যেও না আমি কে। নিজের মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখে সিনথিয়া বেগম ত্রিদার দিকে রাগী সাহুনি নিক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলে উঠল। সিনথিয়া বেগমের কথা শুনে ত্রিদা একটু বাঁকা হেসেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, কুল কুল শাশুড়ি আম্মু, কুল। এত হাইপার হলে কি চলে বলুন তো? বয়স হয়েছে তো আপনার, কখন বিপি হাই হয়ে কোনো অঘটন ঘটে যায় বলা তো যায় না। বলে মোবাইলটা অফ করে সিনথিয়া বেগমের দিকে তাকিয়ে চোখ মারতে সিনথিয়া বেগমের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠল। সিনথিয়া বেগম রেগে ত্রিদার দিকে আঙ্গুল উঠিয়ে কিছু বলতে যাবে, তার আগে ত্রিদা সিনথিয়া বেগমের হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাই ডিয়ার শাশুড়ি আম্মু, ভুলে যাবেন না আমি কে। আর এই মুহূর্তে আপনার প্রাণের টুকরো একমাত্র মেয়ে আলিশা আমার খাঁচায় বন্দি। আমার একটা মাত্র ইশারা ওকে দুনিয়া থেকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সো আমার সাথে একদমই চালাকি করতে আসবেন না। বলে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সিনথিয়া বেগমকে। সিনথিয়া বেগম দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ত্রিদা কয়েক পা এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে শান্ত কণ্ঠে বলল, যেদিন নুহা নামক কালো ছায়া আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হবে, সেদিন আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। টেনশন করবেন না, আমার একমাত্র ননদিনীকে মারবো না আমি। বলেই হাসতে হাসতে চলে গেল। সিনথিয়া বেগম কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ল। আড়াল থেকে কেউ একজন সিনথিয়া বেগমের কান্না দেখে বিজয়ের হাসি হাসল আর বলে উঠল, সবে তো কান্না শুরু তোমাদের, সামনে আরও কত কান্না বাকি। বলে হাসতে হাসতে ভিতরে চলে গেল। পর্দাটা নড়ে উঠতে সিনথিয়া বেগমের চোখ গেল সেদিকে। আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু কে ছিল? ত্রিদা তো তখন বাহিরে বেরিয়ে গেল। তোদের নিয়ে হয়নি মানে? আবরারের প্রশ্নে নিহান হাসল, তারপর শান্ত কণ্ঠে বলল, রাহমান খান নিহান, এতটাও বোকা না। নিহানের কথা শুনে আবরার একটু নড়ে চড়ে বসল। কিছু একটা রহস্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আবরার কিছু বলতে যাবে, তার আগে পাশে থেকে ইমন অধৈর্য কণ্ঠে বলল, তোদের বিয়ে তো নুহা দাঁড়িয়ে থেকে দিল, তাহলে বিয়ে হয়নি কথাটা বললি কেন? নিহান একটা পেপার বের করে ওদের সামনে ধরতে দেখলো এটা একটা সম্পত্তির দলিল। আবরার কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে নিহানের দিকে তাকাতে নিহান একটু জোরে নিঃশ্বাস ছাড়ল। তারপর বলতে লাগলো, আমাদের রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। সেদিন রাতে যদি আমি নুহাকে ওসব কথা না বলতাম, তাহলে ত্রিদা নুহার সাথে সাথে আলিশাকেও মেরে ফেলতো। আমি হাজার চেষ্টা করেও ওদের বাঁচাতে পারতাম না। আমার হাতে কিছু করার ছিল না, আমি একটা পাতে আটকা পড়েছি। এমন একটা পরিস্থিতি মুহূর্তে তৈরি হলো যে ত্রিদাকে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না। আমি যখন জানতে পারলাম নুহা মা আর আমি বাবা হতে চলেছি, তখনই আমার খুশি থেকে ভয়টা বেশি হচ্ছিল। একদিকে বোন, আরেকদিকে আমার সন্তান, আমার ভালোবাসা, অন্যদিকে আমার কষ্ট করে অর্জন করা নাম খ্যাতি। ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে চাইলে আমার বোন আর আমার নাম খ্যাতি জনপ্রিয়তা হারাতে হতো, আর আমার বোন খ্যাতি ধরে রাখতে চাইলে আমার ভালোবাসার মানুষটাকে হারাতে হতো। আমি তখন সত্যি হেল্পলেস হয়ে গিয়েছি। ত্রিদা আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল আমার মাকে ঠকিয়ে, তাই আমিও সামান্য একটু বুদ্ধি খাটিয়ে রেজিস্ট্রি পেপারের জায়গায় সম্পত্তির দলিলে সিগনেচার করিয়ে নিয়েছি। ত্রিদা আমাকে বিয়ে করার খুশিতে এতই মত্ত ছিল যে একবার চোখ বিলিয়েও দেখেনি এটা কিসের ব্যাপার। এতে আমার কাজটা আরও সোজা হয়ে গেছে। আমাদের যেহেতু রেজিস্ট্রি হয়নি, সেহেতু বিয়ে হবে কি করে? আজ থেকে ত্রিদার সমস্ত গুটি চাল আমি দিব। যে ভালোবাসার লোভে ত্রিদা এসব করেছে, সে ভালোবাসা দিয়ে আমি বাঁচিয়ে বাঁধ করবো। নিহানের কথাগুলো আবরার আর ইমন খুব মনোযোগ দিয়ে শুনছিল। নিহান থামতে আবরার কষ্টার্জিত কণ্ঠে বলল, আলিশা কেমন আছে নিহান, কোথায় আছে? আবরারের প্রশ্ন শুনতে নিহান আর ইমন দুজনেই ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আবরারের চোখে পানি টলমল করছে। নিহান আবরারের কাঁধে হাত রেখে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, আই হোপ আলিশা ভালো আছে, সুরক্ষিত আছে। ত্রিদা ওর ক্ষতি করার মতো ভুল কাজ করবে না।
তুমি শীঘ্রই আমি তোমার বোনকে খুঁজে বের করব বলে আবরারকে আবারও জড়িয়ে ধরল। নুহা আর ওর মা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছিল। রাস্তার পাশে আইসক্রিম দেখে নুহা খেতে ইচ্ছে করছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গলাটাও শুকিয়ে আসছে। নুহা ওর মায়ের দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, মামুনি, একটা আইসক্রিম কিনে দাও না। নুহা এমনভাবে বলল যে নুহার মা আশা খানম একটা মিষ্টি হাসি দিয়েই বলল, রোদের মধ্যে তোর আর সামনে যাওয়া লাগবে না, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি নিয়ে আসছি গিয়ে। রাস্তা ধারে যাবি না কিন্তু একদম। নুহা বাধ্য মেয়ের মতো মাথা নাড়াতেই আশা খানম আইসক্রিম কিনতে চলে গেলেন। মাতৃত্বকালীন সময়ে মেয়েদের আরও বেশি সুন্দর লাগে। কালো জর্জেট শাড়ির সাথে ম্যাচিং করে কালো ব্লাউজ। নুহার চুলগুলো বেশ লম্বা, হাঁটু 2-3 ইঞ্চি উপরে অবধি আর সিল্কি। চুলগুলো বেনুনি করে সামনে এক সাইডে এনে রেখেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। গরম লাগায় নুহা শাড়ির আঁচলটা কাঁধে উঠিয়ে নিয়ে ফাইল দিয়ে বাতাস করতে লাগলো। নুহার ফোনটা বেজে উঠতে নুহা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, সন্দেশের বাচ্চা, ফোন করার আর টাইম পাস না? আমি রোদের মধ্যে দাঁড়িয়ে গেমে একাকার হয়ে আছি, কোথায় গাড়ি নিয়ে আসবি তা না করে ফোন দিয়ে জ্বালাচ্ছিস। নুহার কথা শুনে আপনার রাগী গলায় উপাস থেকে বলে উঠল, বরফি, তুই একা কেন বেরিয়েছিস এই অবস্থায়? তোমাকে একবার কল করতে পারতিস আমাকে। তুই কোথায় আসছিস তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসি। একদম ওই জায়গা থেকে একদমই নড়বি না। নুহার ভীষণ খারাপ লাগছে, তাই নুহা বেশি কথা না বলেই আবরারকে ঠিকানাটা দিতেই আবরাহার ফোন রেখে দিল। নুহা ওর মায়ের দিকে তাকিয়ে দেখল দোকানে ভিড় থাকায় ওর মা এখনও আইসক্রিম কিনতে পারেনি, আর এদিকে একটাও ট্যাক্সি বা রিক্সা কিছুই পাচ্ছে না। নুহার মুখে বিরক্তি চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। নুহা থেকে একটু একটা প্রাইভেট কার থামানো। নুহার কেন যেন মনে হচ্ছে প্রাইভেট কারে থাকা ব্যক্তিটার নজর নুহার দিকে, কিন্তু সে ছেলে নাকি মেয়ে দূর থেকে বুঝতে পারছে না। নুহার ফুটপাথ থেকে রাস্তার ধারে নামলো ট্যাক্সির খোঁজে। কয়েক পা এগোতেই পিছন থেকে থেমে থাকা প্রাইভেট কারটা এসে নুহাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। নুহা মুখ থুবড়ে রাস্তায় পড়তে নুহা থেকে খানিকটা দূরে গিয়ে প্রাইভেট কারটা থামতেই ভিতর থেকে জানালা দিয়ে ত্রিদা মুখ বের করে নুহাকে এক নজর দেখল। সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আর ডাক্তারের প্রথম কথাটা শুনে আর কিছু বলার আগে নিহান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, আর কি ডাক্তার? থেমে গেলেন কেন? প্লিজ বলুন। নুহা নুহা ঠিক আছে তো ডাক্তার? প্লিজ অ্যান্সার মি। নিহান এক প্রকার চিৎকার করেই বলল। ডাক্তার নিহানের কাঁধে রেখে শান্ত করে কণ্ঠে বলে উঠল, উনি আর কখনো মা হতে পারবে না মিস্টার খান। ডাক্তারের কথা শুনে উপস্থিত সবার মাথায় বাজ ভেঙে পড়ল। নিহান কথাটা শুনে কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে আবরার ওকে ধরে ফেলল। নুহার মা কান্নায় ভেঙে পড়ল। নিহান বাসাহীন হয়ে অশ্রু ভরা চোখে ঘুমন্ত নুহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যখন শুনবে ওর বাচ্চাটার নেই তখন ওর অবস্থা কী হবে? একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা শুনে মেয়েটার কী অবস্থা হবে? আবরারের চোখের কোণেও পানি। নিহান বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কী করা উচিত। ডাক্তার ওদের পাশ কাটিয়ে চলে গেল। নুহার মা মুখে আঁচল ছাপা দিয়ে কাঁদছে। নিহান এলোমেলো পায়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। আবরারও পিছু পিছু গিয়েও থেমে যায়। এই মুহূর্তে ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। আবরার নুহার বেডের পাশে বসে নুহার মাথায় হাত রাখতেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি নুহার হাতে পড়ল। চোখের সামনে অ্যাক্সিডেন্টের দৃশ্য বেশি উঠতে নুহা হুট করে চোখ খুলে ফেলল। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত। নুহা চারদিক চোখ বোলাতে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলো। নুহাকে নড়তে দেখে আবরার আর আশা খানম দৌড়ে এলো নুহার কাছে। নুহার বাচ্চার কথা মনে উঠতেই নুহা শুকনো বয়ার্ত কণ্ঠে বলে উঠল, মা, আমার সন্তান, ও ঠিক আছে তো? আহ! জোরে কথা বলতে নুহার মাথায় আসমকই ব্যথা করে উঠল। নুহা হাত দিয়ে মাথা চেপে ধরে আছে। ও চারদিক ঘুরছে। নুহার মা নুহাকে এক হাতে জড়িয়ে ধরে আছে। আবরার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নুহা বারবারই জিজ্ঞেস করছে ওর বাচ্চার কথা। আবরার নিজেকে শক্ত করে জোর গলায় বলল, আমরা কেউ তো সন্তানকে বাঁচাতে পারিনি। কথাটা শুনতে নুহা বিস্ফোরিত চোখে আবরারের দিকে তাকালো। আবরার কথাটা বলে চোখ নিচে নামিয়ে ফেলল। না, নুহার দিকে তাকানোর শক্তি ওর নেই। নুহা এক দৃষ্টিতে আবরার আর ওর মায়ের দিকে তাকিয়ে আছে। নুহা চিৎকার করতে চেয়েও পারল না। নুহার মা নুহাকে জড়িয়ে ধরতে নুহা শান্ত হয়ে গেল। নুহাকে নিশ্চুপ দেখে নুহার মা ডাকতেই দেখলো নুহা সেন্সলেস হয়ে গেছে। আবরার ডাক্তারকে গিয়ে ডেকে আনতেই ডাক্তার নুহাকে চেক আপ করে বলল, এত বড় একটা শক উনি নিতে পারেননি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া ওনার শরীরটাও ভীষণ দুর্বল। আবরার নুহার মাকে শান্ত করে নুহার কাছে রেখে বেরিয়ে গেল। মাই ডিয়ার শাশুড়ি আম্মু, এখন নুহা আর প্রেগনেন্ট নয়। আই হোপ এখন ওদের ডিভোর্স করাতে আপনার কোনো সমস্যা হবে না।
নুহা প্রেগনেন্ট নয়। কথাটা শুনতে সিনথিয়া বেগম বড় বড় চোখ করে তিতার দিকে তাকাতেই ত্রিদা বাঁকা হাসল। সিনথিয়া বেগম জোর গলায় জিজ্ঞেস করে উঠল, নুহা প্রেগনেন্ট নয় মানে কি? নুহার প্রেগনেন্সি রিপোর্ট আমার কাছে আছে। তাহলে তুমি কি করে কথাটা বললে ত্রিদা? সিনথিয়া বেগমের কথা শুনে ত্রিদা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা না হয় আপনি আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন। আমার ওইসব থার্ড ক্লাস মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বলেই সিনথিয়া বেগমের রুমে থেকে বেরিয়ে গেল। সিনথিয়া বেগমের বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। মুহূর্তে নানা রকম চিন্তা মাথায় আসতে লাগলো। সিনথিয়া বেগম দ্রুত গতিতে ছেলের রুমের দিকে পা বাড়ালো। নিহান রুমে দরজা আটকে বসে পাগলের মতো কাঁদছে। যাদের বাঁচানোর জন্য এত সব করলো, আজ তাকে হারাতে হলো। নিহানের বারবার মনে হচ্ছে নুহা এই শখটা মেনে নেবে কী করে। সিনথিয়া বেগম দরজার বাহির থেকে ডাকতে নিহান দরজাটা খুলে সিনথিয়া বেগমকে কিছু বলার সুযোগ না দিয়েই জাপটে ধরে মেয়েদের মতো করে কান্না করতে করতে বলতে লাগলো, মা, আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কেড়ে নিয়েছে। উপরওয়ালা মুখ ঘুরিয়ে নিয়েছে মা। শুধু আমার সন্তান না, আমাকে সারা জীবনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত করে দিয়েছে। একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি এত কিছু করেও আমার সন্তানকে ধরে রাখতে পারিনি। কি করে এই মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো নুহার সামনে? কোন ভাষায় আমি সান্ত্বনা দিব ওকে? নিহানের কথাগুলো শুনে সিনথিয়া কেমন অনুভূতি শূন্য হয়ে গেল। ওনার মুখ থেকে শব্দ বের হচ্ছে না। নিহান ফুঁপিয়ে কাঁদছে। এই জঘন্য কাজটা কে করেছে? আজ ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওনার জানা নেই। একদিনের বেশি হয়ে গেছে নুহা হসপিটালে। এই একদিনে নুহার একবার জ্ঞান ফিরেছিল যখন সব সত্যিটা বলে দেওয়া হয়েছিল। তখন ঠিক 5 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায়। নুহার অবস্থার একটু উন্নতি হয়নি এই একদিনে। নিহান অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে নুহার কথা ভেবে। ঘড়ির কাঁটার 3টা। নুহার বেডের পাশে চেয়ারে বসে নুহার মাথায় হাত চেপে আছে নিহান। নিহানের চোখে নোনা জল গড়িয়ে পড়ছে। নিহান নুহার হাতে ঠোঁট ছুঁয়ে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি পারিনি আমাদের সন্তানকে রক্ষা করতে। উপরওয়ালা হয়তো কোনো ভালো বুঝে আমাদের কেড়ে নিয়েছে আমাদের সন্তানকে। আমি জানি তুমি জেগে আমাকে দেখলে রিয়েক্ট করবে, কিন্তু আজকে আর আমার ফিউচার নেই। সব সত্যি বলে দিব তোমায়, সবটা। তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো। নিহান বিড়বিড় করে বলে উঠল কথাগুলো। নিহান নিঃশব্দে চোখের পানি ফেলছিল। তখনই ওর কানে বিড়বিড় শব্দ বেশি আসতে লাগলো। নিহান কান পেতে বোঝার চেষ্টা করলো নুহা ঠিক কী বলছে। নিহান কান পেতে ওর কানে বেশি আসলো, মা, আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না কেন? ফিরিয়ে দাও আমার সন্তানকে। ও যে আমার বেঁচে থাকার শেষ সম্বল ছিল। ওকে কেড়ে নিও না প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। নুহা বিড়বিড় করে কথাগুলো বলে ঘুমের মধ্যে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। নিহানের বুকের ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে। নিহান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কতটা আঘাত পেলে একজন মানুষ ঘুমের ঘরে কান্না করতে পারে নিহানের জানা নেই। কিছুক্ষণের মধ্যে নুহা আবারও ঘুমে তলিয়ে গেল। ওকে শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। নিহানের দম বন্ধ হয়ে আসছে। না, নুহার এই কষ্ট মেনে নেওয়া যায় না। নিহানের চোখটা ঝাপসা হয়ে আসছে। নিহান বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে, তাও যেন চোখের পানি বাদ মানছে না। হঠাৎ করে নিহানের ফোন বেজে উঠতেই নিহান তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে উপাস থেকে আবরার বলল, নুহার অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে নিহান। আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, তুই দেখে সবটা বুঝে যাবি। নিহান আর কিছু বলার আগে আবরার ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ডের মাথায় নিহানের ফোন একটা ভিডিও আসতেই নিহান তাড়াতাড়ি করে ভিডিওটা ওপেন করল। মনোযোগ দিয়ে কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখল নিহান। বারবার জুম করে ভিডিওটা দেখে নিহানের চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে। নিহানের শরীর বিদ্যুতের গতিতে কেঁপে উঠছে। ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে একটা থেমে থাকা কার ইচ্ছাকৃতভাবে নুহাকে ধাক্কা দিয়ে চলে গেল। আর কারটা কার সেটা নিহান খুব ভালো করেই জানে। নিহান দাঁত কামড়ে বলে উঠল, তুই এতদিনের নিহানের অসহায় রূপটাই দেখেছিস। এবার দেখবি নিহান ঠিক কতটা ভয়ঙ্কর। তোকে আমি কতটা ভয়ঙ্কর মৃত্যু দিব। প্লিজ আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। আমি আর কোনো দিন মা হতে চাই না, কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দাও প্লিজ নিহান। নুহা ঘুম থেকে জেগে নিহানকে দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলল। নিহান নুহাকে কিছুতেই শান্ত করতে পারছে না। নুহা বারবার চিৎকার করে কাঁদতে কাঁদতে উপরোক্ত কথাগুলো বলছিল। নিহান নুহাকে শান্ত করার জন্য নুহার গলা চেপে ধরে জোরে চেঁচিয়ে বলে উঠল, নেই আমাদের সন্তান। ও চলে গেছে আমাদের ছেড়ে। শুনেছ তুমি? ও আকাশের তারা হয়ে গেছে। আমার ফুল ফুটে ওঠার আগে জোরে পড়ে গেছে। বাস্তবতা কঠিন নুহা, কেন মানতে পারছো না? আমাদের সন্তান নেই। বলে নুহাকে শক্ত করে বুকে চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। নুহা শান্ত হয়ে নিহানের বুকে লেগে আসে। মোটা মোটা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখের পাতাগুলো পানিতে ভিজে একাকার। নাকের মাথা টকটকে লাল হয়ে আছে।
মুখটা শুকিয়ে আছে। না, প্রাণবন্তর মেয়েটাকে কেউ এই অবস্থায় সহ্য করতে পারবে না। নিহানের কথাগুলো শুনে নুহা শান্ত হয়ে গেল অদ্ভুতভাবে। দৃষ্টি আবরারের দিকে তাকিয়ে নুহার দিকে ইশারা করলো। হঠাৎ করে নিহানের সেদিনের বলা কথাগুলো নুহার মনে পড়তেই নুহা এক চটকায় নিহানের হাত থেকে দূরে সরিয়ে নেয়। নিহান অবাক চাহনি দিয়ে নুহা গড়গড় করে বলতেই লাগলো, তুমি কেন এসেছ? ও বুঝেছি, তোমার সরি জীবন থেকে কালো ছায়া দূর হয়ে গেছে নাকি সেটা দেখতে এসেছ। তাহলে কান খুলে শুনে রাখো মিস্টার রায়মান। নিহান, তোমার জীবন থেকে সরে গেছে তোমার পথের কাঁটা। খুশি তো এবার? হ্যাঁ, তোমার তো মহা খুশি হওয়ার কথা। আজ দেখো তোমার সে আশা পূরণ হয়েছে। দেখোনি, আমার সন্তানের পৃথিবীর আলো দেখেনি। শুনেছ? এবার বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাকে সহ্য করতে পারছি না। বলে নুহা হাতের স্যালাইনটা টেনে খুলে ফেলল। সাথে সাথে রক্ত বেরোতে লাগলো। পাগলের মতো করতে লাগলো নুহা। আবরার নুহাকে শান্ত করার চেষ্টা করছে। নিহান মাথা নিচু করে বসে আছে। সত্যি আজ নুহার দিকে তাকানোর মুখ নেই। কি বলবে ও? আবরার নুহাকে শান্ত করতে না পেরে জোরে থাপ্পড় মেরে বসলো নুহার গালে। তারপর নুহার দুবাহু চেপে ধরে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস তুই? যে ছেলেটা তোর ভালোর জন্য নিজের জীবন, নিজের ক্যারিয়ার সব বিসর্জন দিল, তাকে তুই এসব বলছিস? শুধুমাত্র নিহানের মুখের কথায় বিশ্বাস করে এসব বলছিস? একবারও কি ভেবে দেখেছিস যে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে সে হঠাৎ বদলে গেল কেন? একবারও কি ভেবে দেখেছিলি যে পরিবারের মানুষগুলো তোকে মেয়ের মতো ভালোবাসতো, সে মানুষগুলো কেন বদলে গেল? তাহলে কিসের ভিত্তিতে তুই এসব কথা বলছিস? অ্যান্সার মি। আবরারের কথা শুনে নুহা চলচল চোখে আবরারের দিকে তাকালো। নিহান এখনও মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আবরার খানিক থেমে একটা বড় করে নিঃশ্বাস ছাড়ল। একটা চেয়ার টেনে নুহার সামনে বসে বলতে শুরু করলো, নিহানের গানের জগতে এত নাম ডাকের পিছনে ত্রিদার হাত রয়েছে। ত্রিদা আমাদের বেসের, সেটা তোর অজানা নয়। সে কলেজ লাইফ থেকে ত্রিদা নিহানকে পছন্দ করত, কিন্তু নিহানের কাছে কোনো দিন প্রকাশ করেনি। তাই নিহান এ ব্যাপারে জানতো না। নিহানের গানের ক্যারিয়ার শুরু হলো সেক্ষেত্রে ত্রিদা বিভিন্নভাবে নিহানকে সাহায্য করেছে। নিহানের গানের গলা মারাত্মক, তাই রাতারাতি ওর গান সবার মন কেড়ে নিল। নিহানের সাথে তোর যখন বিয়ে হলো ত্রিদা তখন বিদেশে ছিল, আর 1 বছর পর এসে যখন শুনে তোদের বিয়ে হয়ে গেছে তখনই ওর আসল চেহারা বেরিয়ে আসে। 7 দিন আগে আলিশাকে ত্রিদা কিডন্যাপ করে। কথাটা শুনতে নুহা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, কিন্তু মা তো বলেছিল আলিশা ওর মামা বাড়ি আছে। আবরার একটু দম নিয়ে বলে উঠল, ত্রিদা আলিশাকে কিডন্যাপ করে টর্চার করেছে। কথাটা বলতেই আবরারের যেন দম বন্ধ হয়ে আসছিল। তাও নিজেকে সামলে বলতে লাগলো, আলিশা কোথায় আছে, কেমন আছে আমরা কেউই জানি না। অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি, পুলিশ সাহায্য নিয়েছিলাম। সেই নিউজটা ত্রিদা জানতে পেরে আলিশাকে টর্চার করেছে। এরপর থেকে আর কারো সাহায্য নেওয়ার চেষ্টা করিনি। নিহানদের সমস্ত সম্পত্তি ত্রিদা হাতিয়ে নিয়েছিল। তোদের প্রত্যেকের রুমে সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। তোদের সব গতিবিধির উপর ত্রিদার নজর ছিল। নিহানকে হুমকি দেওয়া হয়েছিল যদি তোকে ডিভোর্স না দেয় তাহলে তোকে আর তোর বাবা মাকে সবার ক্ষতি করবে। নিহানের হাতে কিছু করার ছিল না, বিশ্বাস কর। নিহান নিরুপায় ছিল। ত্রিদের সেক্রেটারিকে নিহান আটকে রেখেছিল, কিন্তু সেটাও ত্রিদা জেনে যায়। ত্রিদের সবটা আগে থেকে জেনে যেত, যার কারণে নিহান এবারও সফল হয়নি কোনো কাজে। বাধ্য হয়ে ত্রিদের কথা মেনে নেওয়া ছাড়া। কাকিমাও নিরুপায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য ত্রিদের সব কথা মুখ বুজে মেনে নিয়েছে। একবার ভাব, কাকিমার জায়গায় যদি তোর মা থাকতো তাহলে নিশ্চয়ই একই কাজ করতো। নিহানের বাড়ি থাকলে তোর ক্ষতি হয়ে যেত ভেবে নিহান তোকে দূরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো কি করে? স্মৃতির সাথে ওর প্রাক্তনের ঘনিষ্ঠ ভিডিওগুলো স্মৃতির প্রাক্তন ত্রিদার হাতে তুলে দিয়েছিল। ত্রিদা নিহানকে সেগুলো দিয়েও ব্ল্যাকমেল করেছে। তোকে, আলিশাকে নাকি স্মৃতিতে। কাকে বাঁচাবো? আবরারের কথা শুনে নুহা স্তব্ধ হয়ে বসে আছে। আবরার একটু থেমে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগে নুহা বলে উঠল, নিহান তুমি একটা জিনিস ভুলে গেছো। নিহান এতক্ষণ মাথা তুলে তাকালো নুহার দিকে। নুহা নিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আলিশাকে খুঁজে বের করার উপায় পেয়ে গেছি। আবরার জোরে বলে উঠল, কি করে? তাড়াতাড়ি বলো। নুহা একটু আস্তে চারদিকে একবার চোখ বুলাতেই দরজার দিকে নজর দিয়ে আর একটু জোরেই বলল, আলিশার হাতে একটা ঘড়ি আছে। নিহান, আলিশার ঘড়িতে ওর নিরাপত্তার কথা ভেবে একটা হিডেন স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। নিহান হয়তো এত কিছুর মধ্যে সেটা ভুলে গেছে। নুহার কথা শুনতে নিহান বড় বড় চোখ করে নুহার দিকে তাকালো। নিহান কিছু বলতে যাবে, তার আগে নুহা নিহানকে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল, আমরা তো সেটা দিয়ে ওর লোকেশন ট্র্যাক করতে পারি। আবরার নুহার কথা শুনে জোরে বলে উঠল,
ড্যামিট, এই কথাটা তুই আমাকে আগে বলবি তো? নিহান বোবা চাহনি নিক্ষেপ করে আছে, কারণ এরকম কোনো গড়ি কখনোই আলিশাকেও দেয়নি। তাহলে নুহা কেন মিথ্যে কথাটা বলল? তুমি মা হতে পারবে নুহা, কিন্তু তুমি সেটা কোনো দিনও জানবে না, বলে আড়ালেই হেসে উঠল কেউ একজন। হাসতে হাসতে ব্যক্তিটি আবারও বলে উঠল, খানবাড়িতে অন্ধকার নেমে আসবে। সিনথিয়া বেগমের সারা জীবনের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব খুব শীঘ্রই। সন্ধ্যা নামতে চারদিকে আলিশা বিছানা থেকে নেমে পড়ল। দরজাটা বাহির থেকে আটকানো থাকে সবসময়। আলিশা রুমের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সবেমাত্র সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট। এখনও গাড়িটা আসতে অনেক দেরি। নিশ্চয় সন্ধ্যায় নাস্তা দিতে কেউ একজন আসবে। আলিশার মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো। এখন 7টা বাজা অবধি অপেক্ষা করতে হবে। আজ ওকে লাস্ট একটা রিস্ক নিতেই হবে। এতে যা হওয়ার হবে। এত দিক ভাবলে সারা জীবন ওকে বন্দি দশায় পচে মরতে হবে। আলিশা দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখনই ওর নজর টেবিলের উপর থাকা ওর ঘড়িটার দিকে যায়। আলিশা ঘড়িটা তুলে নিতে ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ঘড়িটা যে নুহা দিয়েছিল। আলিশা ঘড়িটা হাতে পড়ে নিয়ে মনে মনে ভাবল, ভাইয়া, বৌমণি, স্মৃতি আপু, মা, আবরার, তোমরা সবাই কেমন আছো খুব জানতে ইচ্ছে করছে। আলিশা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ করে ওর কানে দরজা খোলার শব্দ ভেসে আসতেই আলিশা লাফিয়েও দাঁড়িয়ে পড়ে নিশ্চুপ হয়ে গেল। দরজা খুলে কেউ একজন ভিতরে আসতে আলিশা তাকে আঘাত করতে গিয়েও থেমে যায়। এটা যে ওর পরিচিত মুখ। আলিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আবরার। আলিশার কণ্ঠস্বর পেতে আবরার হার্টবিট যেন থেমে যায়। কতদিন পর নিজের প্রিয় মানুষটার গলা শুনল। আবরার পিছনে ফিরে আলিশার কান্না মাখা শুকনো মুখটা দেখতে ওর চোখে পানি টলমল করে। আবরারও আলিশাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। আলিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতেই বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি মায়ের কাছে যাব আবরার। প্লিজ আমাকে তুমি নিয়ে চলো এখান থেকে। আমি এখানে আর একটা মুহূর্ত থাকবো না। আলিশা এক নাগাড়ে কথাগুলো বলে উঠল। আবরার আলিশার দুই গালে হালতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, নিয়ে যাব। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এসেছি। আমরা এখান থেকে চলে যাব। তুমি ভয় পেও না প্লিজ, বলে আবারও জড়িয়ে ধরল আলিশাকে। আলিশা কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে। আলিশা, বোন আমার, তুই ঠিক আছিস? নিহানের গলা পেয়ে আলিশা দরজার দিকে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে। আলিশা নিহানকে দেখে ভাইয়া বলে গিয়ে নিহানকে জড়িয়ে ধরল। নিহান বোনের কপালে চুমু দিয়ে ঝাপটে ধরল। আলিশাকে নিহান নিজের চাইতেও বেশি ভালোবাসে। তুই ঠিক আছিস? তোর কোথাও আঘাত করেছে ওরা, বলতো আমাকে। ওদের এক একটাকে আমি নিজ হাতে। নিহানের কথা শুনে আলিশা হেসকি তুলতে তুলতে বলল, ভাইয়া, আমি এখানে আর থাকবো না। আমাকে প্লিজ মায়ের কাছে নিয়ে যাও। আমি বাসায় যাব। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। নিহান আর আবরার মিলে আলিশাকে শান্ত করে রওনা দিল। সারা রাস্তা আলিশা আবরাহারের বুকে মাথা রেখে পুপিয়ে কেঁদে গেছে। তোমার গেম ওভার ত্রিদা। এখনই মন চাচ্ছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। এত কষ্ট করে, এত খেটে, আমি এত প্ল্যান করে এত কিছু করলাম, আর তোমার একটা ভুলে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। সামনে থাকা ব্যক্তিটির রাগ দেখে ত্রিদা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। উপরোক্ত কথাগুলো শুনে ত্রিদা বিরক্তি নিয়ে বলে উঠল, শোনো, আমি নিহানকে পাওয়ার জন্য এসব কিছু করেছি। আলিশাকে কিডন্যাপ করে টর্চার তুমি করেছিলে। ওদের সম্পত্তিও তুমি নিয়েছিলে আমার নাম ব্যবহার করে। আমাকে দোষী করেছ সবার কাছে। শুধুমাত্র নিহানকে ভালোবাসি বলে কিছু বলিনি। বলে যেও না, আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমি কি করতে পারি তোমার ধারণার বাইরে। ইউ নো হু আই এম, বলে বেরিয়ে গেল ত্রিদা। ত্রিদা বেরিয়ে যেতেই মেয়েটা রাগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। রাগে ফুসফুস করছে মেয়েটা, আজকে হবে তোমাদের সবার জীবনের শেষ রাত, বলে হাহা করে হেসে উঠল মেয়েটি। নুহা বেডে পা ঝুলিয়ে বসে আছে, আর নুহার মা নুহার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আজ নুহা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। সন্তানের থেকে মা ডাক শোনা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল মেয়েটা। কিন্তু উপরটা সুন্দর। হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায় মেয়েরা। কি হতো যদি সবটা সুন্দর হতো? নুহা বসে বসে এসবে ভাবছিল। হঠাৎ করে দরজার দিকে চোখ যেতে নুহার মুখে হাসি ফোটে। আলিশা দৌড়ে এসে নুহাকে জড়িয়ে ধরে কান্না করে উঠেছে। নুহার মুখে হাসি দেখে নিহান ঠিকই বুঝতে পেরেছে ওর কষ্টের গভীরতা। বৌমনি, আজ শুধু তোমার জন্য আমি সবটা ফিরে পেয়েছি। আমি সবটা পেয়ে গেছি, তুমি সবটা হারিয়ে ফেলেছ। আলিশার কথা শুনে নুহা একটু হেসে বলল, সব পাওয়াতে সুখ থাকে না, সব কিছু পেতে নেই। সব পেয়ে গেলে না পাওয়ার সুখ অনুভব করতে পারতাম, না পারতাম বিষাদ থেকে দূরে সরে যেতে। নুহার শক্ত কথাগুলো শুনে নিহান অদৃষ্টিতে তাকিয়ে আছে। নুহা আর আলিশা নিজেদের মতো করে কথা বলছে।
হঠাৎ করে রুমের ভিতর স্মৃতি ঢুকলো। স্মৃতিকে দেখে নুহা চড়া হয়ে হাসলো। স্মৃতি অশ্রুসিক্ত চোখে নুহার কাছে এসে বলল, কি করে পারিস সবটা মেনে নিতে? আমার মা, আমার ভাই তোর সাথে এত বড় অন্যায় করলো, আর তুই নিমিষে সব ভুলে গেলি? স্মৃতির কথা শুনে নুহা শব্দ করেই হাসল। নুহার হাসির মাঝে রহস্যের ঘ্রাণ পাচ্ছে স্মৃতি। এই হাসির মানে অন্য কিছু। আপনারা যখন পিছন থেকে ছুরি মারেন তখন পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তিদের দোষ দিয়ে কী লাভ? এই যে যেমন ধরো, তোমার এই সুন্দর মুখের পিছনে লুকিয়ে থাকতে পারে একটা বিশ্রী চেহারা, তাই না? নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে তাকিয়ে অবাক চোখে তাকালো। নুহার সবার বিস্ময় ভরা চাহনি উপেক্ষা করেই বলল, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নুহার কথা শুনে স্মৃতির দম আটকে যাচ্ছিল। এতক্ষণে স্মৃতি হাঁপ ছেড়ে বাঁচল। নুহা আজ নিহানদের বাড়ি যাবে। সব খেলা শেষ করতে হবে। ত্রিতার অধ্যায় এখানে ক্লোজ করতে হবে। নুহার আর কেন যেন মনে হচ্ছে অন্য কোনো ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের নাম কি? এই ঝড়ে কাকে কেড়ে নেবে নুহার জীবন থেকে? স্মৃতি রুম থেকে বেরিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে, নিজেকে অনেক চালাক ভাবো তাই না নুহা? কিন্তু তুমি তো জানো না আজ তোমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে। পরপর দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে রাগান্বিত চোখে তাকিয়ে আছে ত্রিতা। নিহান ত্রিতাকে আরেকটা থাপ্পড় দিতে যাবে তখনই নুহা নিহানের হাত ধরে ফেলল। ত্রিতা রাগে ফোঁস করছে। একটা ভাঙা বিল্ডিং পরিত্যক্ত রুমে ত্রিতাকে চেহারার সাথে বেঁধে রাখা হয়েছে। ত্রিতার সামনে দাঁড়িয়ে আছে চারজন, নিহান, নুহা, আবরার, আলিশা। আলিশা একটু ভীতু টাইপের, তাই আলিশা আবরারের হাত ধরে আবরারের সাথে লেগে দাঁড়িয়ে আছে। নিহান নুহার দিকে রাগে চোখে তাকাতে নুহা বলল, আমি জানি ত্রিতা, এসব কিছুর পেছনে তুমি একা না, তোমার সাথে অন্য কেউ আছে, তার নামটা বলো। নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে হা করে তাকিয়ে আছে। নিহানের রাগে শরীর জ্বলে যাচ্ছে। ওর মন চাচ্ছে এক্ষুনি ত্রিতাকে মেরে ফেলতে। নুহার কথা শুনে ত্রিতা রাগী গলায় বলে উঠল, নুহা, তুমি কত বড় ভুল করেছো তুমি নিজেও জানো না। আমি জানি আমার নিহানকে পাওয়া হবে না, তাই এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেও নেই। তোমরা আমাকে মেরে ফেললেও আমি কোনো দিন সত্যিটা বলবো না। শুধু একটা কথা শুনে রাখো, তোমাদের জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ে তোমাদের সবাইকে বিচ্ছিন্ন করে দিবে। বলে ত্রিদা পাগলের মতো হেসে উঠল। নিহান রাগে ত্রিদার গাল চেপে ধরে বলে উঠল, তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে সারা জীবনের জন্য বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করেছিস। তোকে তো আমি। বলে ত্রিদার গলা চেপে ধরল নিহান। ত্রিদা একবারও ছাড়ানোর চেষ্টা করছে না, শুধু সলসল চোখে নিহানের দিকে তাকিয়ে কাশতে লাগলো। আবরার নিহানকে টেনে ছাড়িয়ে নিল। নুহার কেন যেন মনে হচ্ছে ত্রিদা শুধুমাত্র গুটি, কিন্তু চাল অন্য কেউ দিচ্ছে। কিন্তু কে? ত্রিদা কাশতে কাশতে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ফেলল। ত্রিদার কান্নায় নুহা সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। ত্রিদা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কোনো কি দোষ ছিল নিহান? আমি তো শুধু তোমায় ভালোবেসেছি। কি হতো একবার আমাকে ভালোবাসলে? আমার কি নেই নিহান? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সৌন্দর্য কি নেই বলো? তাও কেন ভালোবাসলে না আমায়? কেন বলো? নিহান রেগে ত্রিদার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, তোর মতন নিকৃষ্ট একটা মেয়েকে কারো পক্ষে ভালোবাসা সম্ভব নয়। একটা বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই তুই ওকে কেড়ে নিয়েছিস। কতটা জঘন্য কাজ করেছিস তুই একটাবারও ভেবেছিস? নিহানের কথা শুনে ত্রিদা অসহায় কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করো নিহান, আমি এসব কিছু করিনি। আমি তো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য চুপ করেছিলাম। এসব কিছুর পেছনে রয়েছে। আর বলতে পারল না। জ্বরের গতিটা একটা বুলেট এসে ত্রিদার কপালে লাগতে ত্রিদা মুখ থুবড়ে নিচে পড়ল। চোখের পলকে হুট করে কি ঘটে গেল উপস্থিত একজনও বুঝতে পারল না। আলিশা রক্ত দেখে জোরে চিৎকার করে আবরারের বুকে মুখ লুকালো। নুহা ভয় পেয়ে নিহানের হাত চেপে ধরল। নিহান আর আবরা দুজনে স্তব্ধ হয়ে ত্রিদার রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে রইল। আবরারের টনক নড়তেই আবরার আলিশাকে ছাড়িয়ে বাহিরে ছুটে গেল। নিহান আর নুহা দুজনেই হাঁটু ভেঙে বসে ত্রিদার মাথা কোলে তুলে নেয়। নিহান ত্রিদার পালস চেক করে ভয়ার্ত চোখে নুহার দিকে তাকাতে নুহা পুপিয়ে কেঁদে উঠল। নিহান এক হাতে নুহার মাথাটা বুকে জড়িয়ে নিয়ে ছলছল চোখে ত্রিদার লাশের দিকে তাকিয়ে রইল। ওর মাথা কিছুতেই কাজ করছে না। নুহা কিছু বলতে যাবে আর আবরার ভিতরে ঢুকেই দৌড়ে ত্রিদার সামনে এসে বসে নিহানের দিকে তাকাতে নিহান মাথা নাড়াতে আবরার বলে উঠল, আমরা এখানে আছি, আমরা চারজন ছাড়া কেউ জানে না। তাহলে এই কাজটা কে করলো? ত্রিদা কোনো সত্যি বলতে যাচ্ছিল, যার কারণে ওকে এভাবে মরতে হলো। ওরা চারজনে বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারো মাথায় যেন কাজ করছে না। হঠাৎ কি হয়ে গেল? আলিশা সকালের ঘটনাটার পর দুর্বল হয়ে পড়েছে, তাই আবরার আলিশাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আবরার নিজেও এই ঘটনাটা নিয়ে বড্ড ভয়ে আছে, কিন্তু আলিশাকে স্বাভাবিক করার জন্যই আবরার আলিশাকে নিয়ে বের হয়েছে। চারদিকে ঘন অন্ধকার। সিনথিয়া বেগম নিজের কাজে বাড়ির বাহিরে গিয়েছে। বাড়িতে শুধু নুহা, নিহান আর স্মৃতি।
নুহা সকাল থেকে নিস্তব্ধ হয়ে আছে, একটা কথাও বলছে না। নিহান সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে, অনেক রহস্য উদ্ধার করা বাকি। নুহা নীরবতা ভেঙে বলে উঠল, ত্রিধা তো তোমাকে ভালোবাসতো নিহান, ওর পরিণতি এতটা বাজে না হলেও পারত। আমি ওর কিছুতেই মেনে নিতে পারছি না নিহান। চোখ বুঝলে ওর অসহায় কণ্ঠের আওয়াজ শুনতে পারছি। আমার কি মনে হচ্ছে জানো, সব রহস্যে কুয়াশায় ঘেরা আধার ডেকে আছে। এই রহস্যের খোঁজে আমরা কি করে করব। আমার সব কিছু বিষাক্ত লাগছে। বলতে বলতে নুহার গলা আটকে গেল। নুহা ডুকরে কেঁদে উঠল। নিহান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এর উত্তর ওর নিজেরও জানা নেই। আজ বাড়িটা অন্য দিনের তুলনায় একটু বেশি নীরব লাগছে। ওর মনটা ভীষণ কোগাইছে। নুহার পাশে বসতে নুহা গায়ে এলিয়ে দিল নিহানের বুকে। জীবনে কিছু অধ্যায় আসবে যেখানে সব জটিলতা দিয়ে ভরপুর। জটিল সমস্যা জটিলভাবে না ভেবে সহজ করে এর সমাধান করার চেষ্টা করে দেখবে, সব জটিলতা নিমিষে উধাও হয়ে যাবে। আমাদের ঘিরে অনেক বড় একটা খেলা চলছে, কিন্তু কী সেটা আমরা কেউ জানি না। আমাদের ঠান্ডা মাথায় এই পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নুহা কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ করে নুহা আর নিহানের অদ্ভুতভাবে গরম লাগতে শুরু করে। রুমে এসি চলছে, তারপরও নুহা নিহান ঘামছে। বাড়ির ছাদটা দিয়ে মনে হচ্ছে আগুনের ধোঁয়া বের হবে। এতটা গরম লাগার কারণ ওদের দুজনের একজনও খুঁজে পেল না। নুহা আর নিহান দুজনে লাফিয়ে উঠে দাঁড়াতে দেখলো মেঝে সহ গরম হয়ে আছে। খাটের উপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব নিহান? এত গরম কেন হয়ে গেল সব কিছু? নিহান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ওর বুকের মধ্যে বয়েরে এসে গ্রাস করছে। নিহান বাহিরে বের হওয়ার জন্য পা বাড়াতে দরজার সামনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নুহা চিৎকার করে নিহানকে জড়িয়ে ধরায়। নিহান নিস্তব্ধ হয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ আগুন আসলো কি করে? ভয়ে নিহানের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। সব রহস্য কি আজকেই শেষ? ওদের পথ চলা কি এখানেই সমাপ্ত? নিহার আর ভাবতে পারছে না, শক্ত করে নুহাকে চেপে ধরে আছে। কিন্তু কোনো সাড়া শব্দ আসলো না। স্মৃতির নাম ধরে জোরে ডাকতে শুরু করে। বাহির থেকে চেঁচামেচির শব্দ নিহানের কানে আসলো। নিহান আর নুহা দুজনেই জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখলো বাসার নিচে মানুষেরা বীর জমিয়ে আগুন আগুন বলে চেঁচাচ্ছে। নিহান জোরে চেঁচিয়ে বলে উঠল, আমরা এখানে আটকা পড়েছি, আমাদের প্লিজ হেল্প করুন। কিন্তু নিহানের কথা নিচে থাকা মানুষের কানে পৌঁছালো না। নিহান আর নুহা দুজনেই চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সবার চেঁচামেচিতে কারো কানে যাচ্ছে না ওদের চিৎকার। এখান থেকে কি করে বের হবে ওরা দুজন? ওরা বেঁচে থাকার জন্য চিৎকার করে যাচ্ছে। ওদের হৃদয় বিদারক চিৎকার কারো কানেই যাচ্ছে না। আগুন ক্রমশ ওদের দিকে এগিয়ে এসে নিমিষে পুরো রুমটা ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। চারদিকে ভোরের আলো ফুটতে পুলিশ আগুনের জলসানো বিভৎস দুটো লাশ বের করে আনলো। লাশ দুটো দেখে সিনথিয়া বেগম গগন কাঁপানো চিৎকার করে জ্ঞান হারালেন। কাল রাতে বাসায় ফিরে নিজের স্বপ্নের বাড়িটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পাগলের মতো করেও শেষ রক্ষা করতে পারেননি। চোখের সামনে নিজের পুরো বাড়িটা ছারখার হয়ে গেল। ফায়ার সার্ভিস এসেও শেষ রক্ষা করতে পারেনি। আলিশাও পাগলের মতো কান্না করতে লাগলো। দৌড়ে লাশ দুটো সামনে এসে হাঁটু ভেঙে বসে পাগলের মতো বিলাপ করতে লাগলো। আবরার কিছুতেই ধরে রাখতে পারছেন আলিশাকে। আলিশা চিৎকার করে বলেই যাচ্ছে, ভাইয়া তুই আমাকে ছেড়ে যেতে পারিস না ভাইয়া। এ ভাইয়া চোখ খোল না প্লিজ। এই বৌমনি চোখ খোলো। তুমি এমন করে ঘুমিয়ে আছো কেন? তোমাদের এই বিভৎস চেহারা আমি সহ্য করতে পারছি না ভাইয়া, আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে একা পেলে এভাবে ঘুমাতে পারো না ভাইয়া। আলিশার বুক কাঁপানো চিৎকারে উপস্থিত সবার চোখে পানি। আবরার আলিশার পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। ড্যামিট, যাদের মারার জন্য এত কিছু, সে সিনথিয়া বেগম আর আলিশা বেঁচে গেল কি করে? উফ, এত বড় একটা মিস্টেক কি করে করলাম? আজ আমার বলে আমার ভাইকেও আমি খুন করলাম। ভুলের স্মৃতি সবার আড়ালে নিজের চুল খামচে ধরল দুহাত দিয়ে। সামনে থাকা লাশ দুটোর দিকে তাকিয়েও ভিতরে ভিতরে পৈশাচিক আনন্দ পাচ্ছে। আলিশা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। আবরার কিছুতেই শান্ত করতে পারছে না। পুলিশ ডিএনএ টেস্ট করে নুহা নিহানের লাশ দুটো শনাক্ত করে দিয়ে গেছে। বিকেলে মনমাতোয়ারা পরিবেশ আজ থমথমে। চারদিকের পরিবেশ নিস্তব্ধ। ছেলে মেয়ে হারানো দুই মায়ের আর্তনাদ, ভাই হারানো বোনের চিৎকার, বেস্ট ফ্রেন্ড হারানোর বিষাদ, সব মিলিয়ে পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। সিনথিয়া বেগম কান্না করতে করতে অস্থির হয়ে আছে। আজ যে তার বুকটা বড্ড পাকা পাকা লাগছে। নুহার মা বারবার জ্ঞান হারাচ্ছে বলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সিনথিয়া বেগমের গলা বসে গেছে। হঠাৎ করে পাগলে চিৎকার করে উঠতে আলিশা ওর মাকে জাপটে ধরতে সিনথিয়া বেগম আলিশাকে বুকে চেপে বলতে লাগলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য এত বড় শাস্তি পেতে হলো আমাকে? আমার বুকের ভিতরটা সব পাকা পাকা লাগছে। আমার বেঁচে থাকার আলো নিভে গেছে। বলে হাউমাউ করে কেঁদে উঠল দুজনেই। না, এই দৃশ্য চোখে দেখার মতো না।
এই হাহাকার মেনে নিতে পারছেন উপস্থিত সবাই। আবরার শক্ত হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওর যে দম বন্ধ হয়ে আসছে। আবরার এত কিছুর মধ্যেও খেয়াল করেছে স্মৃতির চোখে অসহায়ের কোনো ছাপ নেই, কোনো কষ্ট নেই। এই চোখে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। হঠাৎ করে ওর কালকে নুহার দেওয়া লাস্ট মেসেজটার কথা মনে পড়ল। কাল নুহার দেওয়া লাস্ট মেসেজটা ছিল, বেঁচে থাকার রাস্তা খোলা নেই আমাদের কাছে, শেষ রহস্য উদ্ধার করতে পারলাম না আমরা, অসম্পূর্ণ রহস্য খুঁজে বের করার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম। স্মৃতির পাতা মরণ পাতে এমনভাবে আটকে গেছে আর উঠে আসার রাস্তা নেই। হঠাৎ করে লাইনগুলো মনে উঠতেই আবরার বাড়ির বাহিরে বেরিয়ে এলো। লাইনগুলো বারবার নিজে নিজে আওড়াতে আওড়াতে আবরার হঠাৎ থেমে গেল। স্মৃতির পাদে আটকে গেছি, উঠে আসার রাস্তা নেই। স্মৃতির নাম কেন বলল, আর কিসের পাদ? সবটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি বোঝাতে চাইল নুহা? আমাকে ভেঙে পড়লে চলবে না, সব রহস্য উদ্ঘাটন করতে হবে যে করে হোক। আগুন লাগাটা যদি অ্যাক্সিডেন্ট হয় ওকে পাইন, কিন্তু এটা কোনো পরিকল্পিত ঘটনা হলে তাকে কিছুতেই ছাড়বো না। আবরারের মাথা কাজ করছে না। হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে গেল। যে যাওয়া সে যায়, আর যে থেকে যায় সব স্মৃতি। নিহানা নুহা চলে গেছে আজ 1 সপ্তাহ হলো। পরিবেশটা এখনও গমগমে। সিনথিয়া বেগম আর আলিশা দুজনেই মানসিকভাবে ভেঙে গেছে। আবরার দিন রাত রহস্য উদ্ঘাটন করায় ব্যস্ত। ইদানিং স্মৃতির ব্যবহার ঠিক লাগছে না আবরারের। সিনথিয়া বেগমের জমানো কিছু টাকা দিয়ে থাকার মতো একটা ফ্ল্যাট কিনেছে, সেখানেই উঠেছে সবাই। আবরারের গাড়ি আইসক্রিমের কারখানার সামনে এসে থামতেই আবরার মুখে মাস্ক পরে নিল। ইমন গাড়ি থেকে বেরিয়ে এসে আবরারের পাশে দাঁড়িয়ে বলল, তুই শিওর এখানে আব্দুলকে পেয়ে যাবি? আবরার একটু কেশে পিষপিষিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি খোঁজ না নিয়ে এখানে আসিনি। আমি খোঁজ নিয়েছি। ছেলেটার নাম রাহাত, আর এই আইসক্রিমের ফ্যাক্টরিটা ওর। আর এই সময়ও হিসাব নিকাশ করতে এখানে উপস্থিত থাকে। এমন মাথা নাড়তে ওরা দুজনেই ভিতরে ঢুকল। দুজন অপরিচিত লোককে ভিতরে ঢুকতে দেখে রাহাত এগিয়ে এসে কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, আপনারা কে? এখানে কি চান? রাহাতের প্রশ্ন শুনে এমন কিছু বলতে যাবে, তখনই আবরার বলে উঠল, আপনার সাথে একটু জরুরি কথা ছিল, একটু বাহিরে আসবেন প্লিজ। রাহাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমার সাথে আপনার কি কথা? আপনি কি বলুন তো মশাই, কিসের মতলবে এখানে ঢুকেছেন? ইমন একটু জোরেই বলল, বাহিরে আসুন, সবটা খুলে বলছি। রাহাতও বাধ্য ছেলের মতো ওদের সাথে বাহিরে আসতেই ইমন লোকচক্ষুর আড়ালে রাহাতের পিঠে বন্দুকের নল ঠেকাতেই রাহাত ভয়ে আটকে ওঠে। কিছু বলতে যাবে তখনই আবরার বলে উঠল, একদম কোনো কথা নয়, যা যা প্রশ্ন করব সব প্রশ্নের সোজা উত্তর দিবি, নয়তো গাড়িতে উঠে বস। রাহাত ভয় পেয়ে বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসতেই আবরার ওর দিকে প্রশ্ন ছড়ে মারল, খান বাড়িতে কার কথায় আগুন লাগিয়েছিলি? আবরারের প্রশ্ন শুনে রাহাত আমতা আমতা করতে লাগলো। ইমন জোরে ধমক দিতেই রাহাত গড় গড় করে বলা শুরু করলো, আমাকে মারবেন না দয়া করে, আমি স্মৃতি ম্যাডামের কথাই এসব করেছি। ম্যাডাম আমাকে ওই বাড়িতে আগুন লাগাতে বলেছিল, আমার কোনো দোষ নেই, আমি শুধু তাকে সাহায্য করেছি। আগুন আমি দেইনি ওই বাড়িতে, স্মৃতি ম্যাডাম নিজেই হাতে দিয়েছে। রাহাতের কথা শুনতে আবরার আর ইমনের মাথায় বাজ পড়ল। ওদের চোখ দুটো কোটো ছেড়ে যেন বেরিয়ে আসার উপক্রম। ইমন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবরার আগে থেকে যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই শখটাও কমই লেগেছে ওর। ইমন রাগী স্বরে বলে উঠল, কেন মিথ্যে বলছিস তুই? স্মৃতি নিহানের বোন, ও কেন ওর নিজের ভাইকে মারবে? সত্যি করে বলতো, নইলে এক্ষুনি জেলে ভরে দিব। রাহাত আবারও কঠিন স্বরে বলে উঠল, মিথ্যে বলে আমার কী লাভ বলুন? আমি সত্যিই বলছি, বিশ্বাস করুন। আবরারকে শান্ত দেখে ইমন ওর দিকে তাকাতেই আবরার একটু মলিন হেসে বলল, আমি আগেই জানতাম, নুহা আমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিল। আফসোস হচ্ছে জানিস, অনেক আফসোস। কেন আগে জানলাম না? তাহলে হয়তো নুহার নিহানকে এভাবে মরতে হতো না। আবরারের চোখে পানি জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। নিজের ভাই আর ভাইয়ের বউকে হত্যা করলে তুই? একটা বারো বুক কাঁপলো না তোর? বৌমণি তো তোকে নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসে, আর তাকেই তুই এভাবে বীভৎস মৃত্যু দিলি। কেন এমনটা করলি তুই? আলিশার আগে চিৎকার করে কথাগুলো বলে কান্না করে উঠল। আলিশার পাশে আবরারের আর ইমন দাঁড়িয়ে। স্মৃতি আলিশার সামনে বুকে হাত গুজে দায়সারাভাবে দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে না ওর মধ্যে কোনো অনুতপ্ত হচ্ছে। আলিশার কথা শুনে স্মৃতি ডোন্ট কেয়ার ভাবে জবাব দিল, হ্যাঁ, নিহান আমার ভাই ছিল। ওকে আর নুহাকে মারা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল তোর মা আর তোকে মারার। কিন্তু নুহা বড্ড চালাক হয় ওর জীবন দিতে হলো। কিন্তু ও কি করার, মরে গেছে, সে তো আর ফিরে আসবে না। আমার ভাইয়ের মৃত্যু হয়তো এমন করেই লেখা ছিল।
স্মৃতির কথা বলতে থামতে দেরি, ওর গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হলো না। আবার স্মৃতির গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলল, নিজের ভাইকে নির্মমভাবে আবার মুখে স্বীকার করছো? তোমার লজ্জা করছে না? আবার বলছো আলিশান ওর মাকে মারার উদ্দেশ্য ছিল? সি, এতটা জঘন্য তুমি! নিজের মা বোনকে। আবরারের কথা শুনে স্মৃতি আবরারের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চেঁচিয়ে বলে উঠল, মা বোন? মাই ফুট! কে মা আর কে বোন? আমি ওই বাজে মহিলার মেয়ে না, শুনতে পেরেছ তোমরা? আলিশাও আমার বোন না, সিনথিয়া বেগমের মতো বাজে মহিলা আমার মা না। ওই মহিলাকে মা বলতে আমার ঘৃণা লাগে। আমার বাবার হত্যাকারীকে আমি নিজের হাতে খুন করতে চাইছিলাম, কিন্তু আমার ছোট্ট ভুলের জন্য সে আজ বেঁচে গেল। স্মৃতির রাগে দাঁত কড়মড় করতে করতে কথাগুলো বলল। উপস্থিত সবাই যেন বিস্ময়ের চরম পর্যায়ে। আরিশা রেগে চিৎকার করে বলে উঠল, কি বলছিস কি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? আর একবার মায়ের নামে একটা বাজে কথা বলে দেখ, আমার থেকে খারাপ কেউ হবে না। উনি তোর মা হয়, আর তুই কিনা তার নামে! চি, তোর লজ্জা করছে না? আরিশার কথা শুনে স্মৃতি শব্দ করে হেসে ওঠে আর বলল, মা? হ্যাঁ, মা শব্দটার মতো পবিত্র শব্দ ওই মহিলার সাথে মানায় না। স্মৃতির অহেতুক কথা শুনে আলিশা সমস্ত শক্তি দিয়ে স্মৃতির গালে পরপর দুটো থাপ্পড় মেরে দ্বিতীয় থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই স্মৃতি আলিশার হাতটা মুচড়ে ধরে রাগে সরে চিৎকার করে বলল, আমি তোর বড়, আমার গায়ে হাত ওঠানোর সাহস হয় কি করে তোর? আবরার আলিশাকে স্মৃতির থেকে ছাড়িয়ে নিয়ে শান্ত কণ্ঠে স্মৃতির দিকে প্রশ্ন ছুড়ে দিল, কেমন কেন এমন করেছো তুমি? ওরা তো তোমার নিজের মানুষ, তাহলে কেন এমন করেছ? কি কারণে? কিসের রাগ ছিল তোমার? কেন এত নিচে নামলে? আবরারের কথা শুনে স্মৃতি আসমকায় কেঁদে উঠল, সামনে চেয়ারে দপ করে বসে পড়ল। স্মৃতিকে দেখতে এই মুহূর্তে অসহায় মনে হচ্ছে। উপস্থিত মানুষগুলো ওর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে স্মৃতি বলতে শুরু করলো, আলিশা আমার নিজের বোন না, আর সিনথিয়া খানও আমার মা না। আমার নিজের মা ভাইকে জন্ম দেওয়ার সময় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আমি তখন সবেমাত্র 4 বছরের একটা কন্যা। ভাইকে সামলানো, অফিসের কাজ সব মিলিয়ে বাবা হিমশিম খাচ্ছিল। সব দিক দিয়ে রাখতে পারছিল না কিছুতেই, তাই দ্বিতীয় বিয়ে করে সিনথিয়া খানকে এই বাড়িতে নিয়ে এলো। সিনথিয়া খান এসে সংসারের হাল ধরল। 1 বছরের মাথায় কোল আলো করে আলিশা এলো। সত্যি একটা বোন পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। সবার কাছে শুনেছিলাম সৎমা নাকি আপন মা হতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল সিনথিয়া খান আমার নিজের মা, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। এভাবেই হাসি খুশিতে জীবন চলছিল। মনে হয়েছিল আমাদের খানবাড়িটা একটা সুখের রাজ্য, আর সেই রাজ্যের সদস্য আমরা। বলে স্মৃতি থেমে গেলে ওর গলা আটকে আসছে। স্মৃতিকে থেমে যেতে দেখে আলিশা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু কি? বলো প্লিজ, কি হয়েছিল? আলিশার কথা শুনে স্মৃতি দুহাতে নিজের চোখের জল মুছে নিয়ে বলতে শুরু করলো, 12ই সেপ্টেম্বর। সেদিন ভাই 3 বছরে পা রাখলো। বাবা বড় করেও জন্মদিন পালন করার আয়োজন করছিল। সবটা ঠিকই চলছিল। সন্ধ্যায় যখন সবাই নিহানকে নিয়ে ব্যস্ত, তখন উপস্থিত সবার মাঝে আমি বাবা মাকে খুঁজে না পেয়ে বাবা মায়ের রুমের দিকে যেতেই আমার কানে কিছু কথা ভেসে আসে। কথাগুলো এমন ছিল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি তোমাকে আমার সব লিখে দিলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হবে? আমি তোমার ছেলে মেয়ের কথা এত ভাবতে পারবো না। আমার মেয়ে আলিশার নামে সমস্ত সম্পত্তি লিখে না দিলে আমি সব শেষ করে দিব। এসব কথা নিয়েই বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল। বাবা কিছুতেই আলিশাকে সব দিতে রাজি হচ্ছিল না। আমি পর্দার আড়াল থেকে লুকিয়ে সবটা দেখেছিলাম। ঝগড়ার এক পর্যায়ে বলে স্মৃতি ফুঁপিয়ে কেঁদে উঠল। আলিশা শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আবরার আবার প্রশ্ন করতে স্মৃতি নিজেকে সামলে বলল, ঝগড়ার এক পর্যায়ে মা রেগে সামনে থাকা পলকাটা ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। মুহূর্তে বাবা একটা 7 বছরের বাচ্চা চোখের সামনে নিজের বাবাকে খুন হতে দেখল, তাও কার হাতে? নিজের সৎ মায়ের হাতে। তুই কি সহ্য করতে পারতি এই দৃশ্যটা? শেষ কথাটা স্মৃতি আলিশার দিকে তাকিয়ে বলে উঠল। আলিশা কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলে আবরার ধরে ফেলে। সবার চোখে পানি, সবার মাঝে নীরবতার প্রতিযোগিতা চলছে। সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। নীরবতা ভেঙে স্মৃতি বলল, খুব সহজে বাবা খুনটাকে আমরা উকিল মা আত্মহত্যা বলে চালিয়ে দিল। 7 বছর থেকে সে রাগটা মনের মধ্যে পুষে রেখেছি, যার কারণে আমি আজ, হ্যাঁ আমি, কিন্তু আমি এদের মারতে চাইনি, বিশ্বাস কর। আমি তোকে আর তোর মাকে মারতে চেয়েছি, আমার বাবার প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু মাঝখান থেকে আমার নিজের ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে মরতে হলো। যাদের জন্য এসব কিছু করা, তারাই যখন বেঁচে আছে, তখন আমার আর কিছু করার নেই। আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি সব মাথা পেতে নিব। স্মৃতি নীরবে চোখে জল ফেলছে। আলিশা মুখে হাত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। স্মৃতির বলা প্রত্যেকটা কথা আলিশার চোখের সামনে যেন বাড়ছে।
এই কষ্টটা আলিশা সহ্য করতে পারতো না। তাহলে একটা 7 বছরের মেয়ে কী করে সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করেছে আলিশার ভাবতে পারল না। দৌড়ে এসে স্মৃতির পায়ের সামনে বসে স্মৃতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আবরার আর ইমনের চোখের কোণেও পানি জমে আছে। ওই মেয়েটার বুকে হাজার কষ্ট চাপা পড়ে আছে, সেটা এত বছরে কেউ বুঝতে পারেনি। স্মৃতি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। আজ নিজেকে অসহায় লাগছে। ভাবতে স্মৃতির বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। এই কয়েকদিনের প্রতিশোধের নেশায় ওর মধ্যে থেকে এই শোকটা হারিয়ে গিয়েছিল। আজ তা সব বাঁধ ভেঙে বাহিরে বেরিয়ে আসতে চাইছে। আলিশা কাঁদতে কাঁদতে স্মৃতিকে দুহাতে আঁকড়ে ধরে বলল, কি করে সহ্য করেছিলে এত কিছু? আমার মাকে এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না। কি করে এত বছর মুখ বুজে সব সহ্য করেছিলি? আমাকে কেন মেরে ফেললি না? আমাকে মেরে ফেললে আজ আমার মায়ের নোংরা মুখোশটা আমার দেখতে হতো না। এত ভালো চেহারার পিছনে এত কুৎসিত একটা মুখোশ ছিল আমি ভাবতেই পারছি না। বলে আবারও কেঁদে উঠল। স্মৃতি শান্ত কণ্ঠে জবাব দিল, আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। আমার ভাইকে আমি নিজের হাতে মেরেছি। আমার দম বন্ধ হয়ে আসছে। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমিও বলে গিয়েছি একের পর এক আমার শাস্তি হওয়া দরকার। আমারও আমার ভাইয়ের মতো। আমি এই অপরাধের বোঝা মাথায় নিয়ে আর বেঁচে থাকতে পারবো না। স্মৃতির কথা শুনে আপনার শান্ত কণ্ঠে জবাব দিল, তোমার ভাইকে মেরে ফেলার অপরাধ বোধ তোমাকে মরতে হবে না। আমার পাপের শাস্তি এত বছর ধরে আমি পেয়ে এসেছি। সব কিছু পেয়েও আমি যেন কিছুই পাইনি। এতগুলো বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের ভিতরে গুমড়ে মরেছি। পিছন থেকে উপরোক্ত কথাগুলো ভেসে আসতে সবাই পিছনে তাকিয়ে দেখলো সিনথিয়া বেগম দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগমকে দেখে স্মৃতির ক্ষত নাড়া দিয়ে উঠল। স্মৃতি লাফিয়ে উঠে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সিনথিয়া বেগমের দিকে। আলিশা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। সিনথিয়া বেগম দৃঢ় পায়ে এগিয়ে এসে স্মৃতির পায়ের কাছে বসে পড়তেই স্মৃতি পিছিয়ে গেল। সিনথিয়া বেগম হাত জোড় করে বলতে লাগলো, আমি যে পাপ করেছি আমি জানি তার ক্ষমা হয় না। তোর আমাকে যে শাস্তি দিবি আমি তাই মেনে নিব। শুধু একবার আমাকে ক্ষমা করে দে মা। সিনথিয়া বেগমের কথা শুনে আলিশা রাগী স্বরে চিৎকার করে বলল, তুমি ক্ষমা চাচ্ছ? তুমি একটা খুনি। আর তোমাকে নিজের মা বলতেও ঘৃণা হচ্ছে। তোমাকে আমি পুলিশে দিব। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। লজ্জা করছে না তোমাকে মা বলে পরিচয় দিতে? তুমি এতটা নিচে নেমে গেলে, ছি। বলে আলিশা মুখ ঘুরিয়ে নিল। ওর রাগে শরীর কাঁপছে। এক্ষুনি মন চাচ্ছে ওর মাকে নিজের হাতে শাস্তি দিতে। আলিশার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু এখন আর শব্দ করে কাঁদছে না ও। স্মৃতি দাঁত কড়মড় করছে দাঁড়িয়ে। ওর চোখ থেকে যেন আগুন জ্বলছে। আমি আমার ভুলগুলো অনেক আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোদের হারানোর ভয়ে আমি কিছু বলতে পারিনি। বিশ্বাস কর আমাকে। কিন্তু আজ আমি সব হারিয়ে ফেলেছি। আমার ছেলে, ছেলের বউ, সব কিছু হারিয়ে আজ আমি রাস্তার ফকির। আমার কিছুই নেই। আমাকে একবার ক্ষমা করে দে, তারপর যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। সিনথিয়া বেগম কথাগুলো বলতে আলিশা আবারও বলে উঠল, শুধুমাত্র তোমার জন্য আজ 3টা মানুষকে নিজেদের প্রাণ হারাতে হয়েছে। আমার জীবনটা নষ্ট করে দিলে নিজ হাতে। এই যে মেয়েটাকে দেখো, মেয়েটা প্রতিশোধের নেশায় নিজের সুন্দর লাইফটা নষ্ট করলো। এরপর আর কি বাকি আছে তোমার? আলিশের কথা শুনে সিনথিয়া বেগম আর কিছু বলার জন্য মুখ খুলতে স্মৃতি আসমকে ডাইনিং টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি নিয়ে সিনথিয়া বেগমের গলায় বসিয়ে দেয়। সিনথিয়া বেগম গলা দিয়ে আর আওয়াজ বের হলো না। সে মাটিতে পড়ে চটপট করতে লাগলো। স্মৃতির রাগে জোরে বলতে লাগলো, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আমার ভাই, আমার বোনের মতো ভাইয়ের বউকে আমি হারিয়েছি। এসব কিছুর জন্য তুমি দায়ী। আমি অন্যায় যেহেতু করেছি সেহেতু নিজের হাতেই তোমাকে শাস্তি দিলাম। এখন আর আমার আফসোস নেই। বলে স্মৃতি পাগলের মতো হেসে উঠল। আলিশা, আবরার, ইমন যেন বোবা হয়ে গেছে। আলিশার চোখের সামনে ওর মাকে ও আর সহ্য করতে পারলো না। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্যটা সহ্য করতে না পেরে আলিশা ঢলে পড়ে গেল। স্মৃতি হাসতে হাসতে চিৎকার করে কেঁদে উঠল। কেটে গেছে সময়। সময়ের গতিতে বয়ে চলছে। সময় প্রবাহমান, কারোর জন্য থেমে থাকে না। সময় এবং স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা আপন মনে ঘোরে। সিনথিয়া বেগমের আলিশা অনেকটা ভেঙে পড়েছে। আলিশা এখন তার আপন বলতে কেউ বেঁচে নেই। আজ 5 দিন হয়ে গেছে সিনথিয়া বেগম নেই। সেদিন স্মৃতি নিজের ইচ্ছে গিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করেছে। আলিশাকে কয়েকদিন আবরার আর নুহান মা সামলিয়েছে। আলিশা আর আবরারের বিয়ের আয়োজন করছে ঘরোয়াভাবে। আজ ওদের বিয়ে। আলিশার মনের অবস্থা ভালো নেই। আর বিয়ে করা ছাড়া আবরার আলিশার পাশে থাকতেও পারছে না। নানান রকম মানুষ নানান কথা বলে। মেরুন কালার শাড়ির সাথে খোলা চুলে, মুখে কোনো মেকআপ নেই, হালকা ঠোঁটে লিপস্টিক। আলিশাকে বড্ড সুন্দর লাগছে দেখতে। আলিশার চোখের কোণে পানি। সুন্দরভাবে ওদের বিয়েটা সম্পন্ন হলো।
রাতে আবরার রুমে ঢুকে চারদিক ফাঁকা দেখে বেলকুনিতে যেতে দেখলো আলিশা বেলকুনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে কাঁদছে। আবরার পিছন থেকে আলিশার কাঁধে হাত রাখতেই আলিশার চেনা স্পর্শ পেয়ে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আবরার আলিশার মাথায় ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কত কাঁদবে? দেখো, পরিস্থিতির উপর আমাদের হাত থাকে না। তোমার ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল। আর কেঁদো না প্লিজ, আমি আসি তো। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, প্রমিস। আবরারের কথা শুনে আলিশার কান্নার বেগ আরও যেন বেড়ে গেল। আলিশা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কেউ নেই আবরার। আমার মা, আমার বাবা, আমার ভাই, বৌমণি, কেউ নেই আমার পাশে। আজ আমার জীবনে এত বড় একটা খুশির দিন, কিন্তু দেখো আমার পাশে আমার আপনজন নেই। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে একজনও নেই। আজ আমি খুশি হতে পারছি না আবরার। আবরারের চোখের কোণেও জল। আবরার আলিশার মুখটা তুলে দুই হাতে ওর চোখের জল মুছে দিয়ে ওর কপালে ঠোঁট শুইয়ে দিয়ে বলে উঠল, আমি আসি তো। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকবো। একদমই কাঁদবে না, আর এক ফোঁটাও চোখের পানি ফেলবে না। আলিশার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আলিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, স্মৃতি আপুর জীবনটা এইভাবে জেলের ভিতর নষ্ট হবে আবরার? বলে আলিশা করুণ চোখে আবরারের দিকে তাকাতেই আবরার বাবুক স্বরে বলে উঠল, দেখো, স্মৃতি তো অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। আমরা হয়তো স্মৃতির পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু আইন স্মৃতির অন্যায়টা দেখবে। স্মৃতিকে আদালত ফাঁসির রায় ঘোষণা করেছে। আমাদের হাতে কিছু করার নেই। তাই এসব ভুলে যাওয়ার চেষ্টা করো। আমরা কিছু করতে পারবো না। আবরারের কথা শুনে আলিশার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সত্যি, সব ভুলে যাওয়া ছাড়া ওদের কিছু করার নেই। আলিশা বড় করে নিঃশ্বাস ছেড়ে মুখের হাসি রেখা টানার চেষ্টা করলো। আবরার আসমকাই আলিশার ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে বলে উঠল, অতীত মনে রাখতে নেই, তাই অতীত ভুলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। সব কুয়াশায় ঘেরা আধার কাটিয়ে আমাদের জীবনে নতুন সূর্য উঠবে। বলে আলিশাকে জড়িয়ে ধরল। আলিশা পরম আবেশে আবরারকে জড়িয়ে ধরল। এখন আবরারে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওরা ওদের জীবনের সব আধার কাটিয়ে ভালো থাকুক। ওদের জীবনে নতুন ভোরের আলোয় চারদিক ঝলমল হয়ে যাক। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। স্মৃতি কারাগারের দেওয়ালে মাথা হেলিয়ে বসে আছে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতে পারেনি। স্মৃতি ভাবলে 19 ফাঁসি হবে। 4টা খুনের শাস্তি তো ফাঁসিই হবে। বড় কোনো শাস্তি থাকলে হয়তো সে শাস্তিটাই স্মৃতি পেত। এসব ভেবে স্মৃতি শান্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার একটু আফসোস হচ্ছে না। ওই মহিলাকে আমি তার পাপের শাস্তি দিতে পেরেছি। ভাই, আমাকে কোনোদিন ক্ষমা করিস না। আমি তোদেরকে নিজের হাতে নির্মমভাবে কোনো দিনও ক্ষমা করিস না। তোরা উপরে ভালো থাক। আমিও আসছি খুবই শীঘ্রই। বলে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। যতদিন না ফাঁসি হচ্ছে ততদিন ওকে 4 দেওয়ালের মাঝে বন্দি থাকতে হবে। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।